ক্লাসটা একটু খেয়াল করুন। ক্লাসে আমাদের টপিকগুলো, আজকের টপিকগুলো কি খেয়াল করুন। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে, আমরা তিনটা টপিক শিখব। ইনফরমেশন ম্যাচিং বা প্যারাগ্রাফ ইনফরমেশন ম্যাচিং। আমরা লিস্ট অফ পিপল, এটা একটু দেখবো। এইখানে অনেক ম্যাজিক আছে এবং এটা আমি একদম সবার শেষে সলভ করাবো। সো আমি আপনাকে একটা থিওরি, আজকে একটা থিওরি পড়াবো। একটা থিওরি দিয়ে আমরা লিস্ট অফ পিপল, ইনফরমেশন ম্যাচিং, যত লিস্ট অফ পিপল আছে, যত ইনফরমেশন ম্যাচিং আছে, আমরা একটা থিওরি দিয়ে সমাধান করব। একটা থিওরি। সো এই একটা থিওরি আমার সাথে আজকে ক্লাসে এনজয় করে শিখতে পারবেন। আর ফাইনালি আছে আমাদের সামারি উইদাউট ক্লো। ক্লিয়ার? তো আমাদের টোটাল এখানে 13টা কোয়েশ্চন আছে। প্যাসেজ ওয়ানে আমরা শুধু ট্রু ফলস নট গিভেন গ্যাপ ফিল, এই দুইটা টাইপ কোয়েশ্চন সলভ করছি এবং আমরা 13টা কোয়েশ্চন আমরা পেয়েছিলাম এই দুইটা কোয়েশ্চনের আন্ডারে। রিডিং প্যাসেজ টু হচ্ছে একটু মাঝারি মানের প্যাসেজ। এইখানে আমরা যেটা জানি যে প্যাসেজ ওয়ান থেকে প্যাসেজ টু একটু মাঝারি হার্ড হয়, তাই না? আর সবচেয়ে হার্ড হয় প্যাসেজ থ্রিতে। সো টেনশনে কিছু না। আইএলটিএস আপনি যেখানে ধরা খাবেন, আইএলটিএস আপনাকে সেখানে সহযোগিতা করতে 100% ওকে। আপনাকে বুঝাবে যে কোনো কিছুই হার্ড না, কথা হচ্ছে আপনার অ্যাপ্রোচটা ডিফারেন্ট, এটাই, আর কোনো কিছু না। দেখুন, তো ইনফরমেশন ম্যাচিং আমাদের কোয়েশ্চন আছে 14 থেকে 18, অর্থাৎ 5টা। লিস্ট অফ পিপুলে আছে কোয়েশ্চন 19 থেকে 23, এইখানেও আছে 5টা, 5 5 10। আর সামারিতে আছে 3টা। তো আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা করবেন বা যেটা করেন সেটা হচ্ছে, আপনারা শুরুতেই প্রশ্ন পাওয়ার পর আপনারা শুরুতে চলে যান সামারিতে। সামারি আগে সলভ করেন, তারপরে ইনফরমেশন ম্যাচিং বা লিস্ট অফ পিপল এইভাবে সলভ করেন। আমি আপনাদেরকে আজকে বলবো আপনারা এইভাবে সলভ করেন না। কেন করবেন না সেটা আপনাকে সলভ করানোর পর আমি বুঝাবো। এখন বুঝাইলে ভাই আপনার মাথার উপর দিয়ে যাবে। সত্যি কথা, আপনি আমার সাথে থাকুন। প্রথম ক্লাস যারা করছেন তারা তো অনেক কিছু আস্তে ধীরে ক্লিয়ার হয়েছে, সো এটা তো ক্লিয়ার হবেন। আমরা শুরুতে ইনফরমেশন ম্যাচিং দিয়েই আগাবো। আর বলছিলাম আপনাদের একটা থিওরি আমরা শিখবো। থিওরিটা কি মনে আছে? থিওরিটা তো আমি বলি নেই, মনে থাকবে কেমনে? সো থিওরিটা হচ্ছে, আমরা একটা থিওরি সাপোর্টিং আইডিয়া আর মেইন আইডিয়া, মেইন আইডিয়া আর সাপোর্টিং আইডিয়া, এই কথাটা আজকের ক্লাসে অনেক শুনবেন। আমরা এই একটা থিওরি দিয়ে দুই ধরনের টাইপ সলভ করব, ইনফরমেশন ম্যাচিং, লিস্ট অফ পিপল। ওকে। সো সাপোর্টিং আইডিয়া আমরা বাদ দিব, মেইন আইডিয়া নিয়ে আমরা কাজ করব। শেষ। আমাদের কোয়েশ্চন সলভ করা হয়ে যাবে লিটারেলি। বুঝতেছেন যে ভাইয়া কি বলতেছে, যে সাপোর্টিং আইডিয়া মেইন আইডিয়া দিয়ে সব সলভ করে ফেলবো? ইয়েস। আমি আবারও বলতেছি, আমরা সাপোর্টিং আইডিয়াকে বাদ দিব একটা প্যাসেজ থেকে, মেইন আইডিয়া নিয়ে খেলবো। ওকে, শেষ আমরা কোয়েশ্চনে। এবার আমরা ইনফরমেশন ম্যাচিং দেখি। নিচে প্রশ্ন, উপরে হচ্ছে প্যাসেজ। ওকে। ওকে, আমি জুম করে দিচ্ছি। হ্যাঁ, করতেছি ভাইয়া। একটু ধৈর্য ধরুন, সবই করব। ওকে। আমাদের রিডিং প্যাসেজ টু আজকে কেমব্রিজ 20 এর। এখন দেখুন, এখানে আমরা শুরুতে প্রশ্নগুলো একটু দেখি। ইনফরমেশন ম্যাচিং, আমরা তো যেহেতু ইনফরমেশন ম্যাচিং দিয়ে শুরু করব। কোয়েশ্চন 14 থেকে 18। রিডিং প্যাসেজ টু হ্যাজ 7 সেকশনস, A to G। 7টা সেকশন আছে রিডিং প্যাসেজ টুতে। ওকে। এইটা খুবই ভাইটাল একটা জিনিস, এইটাতে আমরা একটু দাগ দিব। ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, এটা দাগ দিলাম। এটা কি জিনিস খায় নাকি মাথায় দিয়ে পরে বুঝবো, এটা দাগ দিলাম। এনবি মানে হচ্ছে নোটাবিন, যেটাকে বাংলায় বলে বিশেষ দ্রষ্টব্য। শেষ। আচ্ছা, আমার শরীরটা একটু খারাপ, দয়া করে এই জন্য আমি একটু স্লো হয়ে যেতে পারি। আবার এঙ্গেজিং ক্লাস রাখবো সবসময়। আমার কথা শুনলে বুঝতে পারবেন আমার শরীরটা একটু খারাপ, ওই গতদিন থেকে এখনো সিজনাল ফিভার। সো মোটামুটি ভালো অবস্থায় আছি, বাট কমিটমেন্ট অনুযায়ী আপনাদের ক্লাস কিন্তু হচ্ছে। ওকে। 14, রিফারেন্স টু দ্য রিসার্চ প্রবলেমস দ্যাট অ্যারাইজ ফ্রম দেয়ার অনলি এ ফিউ সার্ভাইভিং লার্জ এলমস। ওকে। সো এইখানে এই কোয়েশ্চনের সবগুলা পার্ট আমাদের কি ওয়ার্ড না, সবগুলা পার্ট আমরা দাগাবো না। কি দাগাবো সেটা বলতেছি। আগে আমরা একটু দেখি প্যাসেজটা হচ্ছে কি নিয়ে। টু ব্রিটেন নিয়ে। টু ব্রিটেন মানে ব্রিটেন, হ্যাঁ, ব্রিটেন যুক্তরাজ্য নিয়ে। মার্ক র ইনভেস্টিগেটস অ্যাটেম্পটস টু রিইন্ট্রোডিউস এলমস টু ব্রিটেন। রিইন্ট্রোডিউস এলমস, এলমসটা কি জিনিস সেটা হয়তো বা আপনারা এখন বুঝতেছেন না, আমি একটু বলে দিই আপনাদেরকে। রিইন্ট্রোডিউস করা মানে হচ্ছে, ইন্ট্রোডিউস করা মানে পরিচিত করা, হ্যাঁ, একটা জিনিসকে সবার সামনে তুলে ধরা, পরিচিত করা। রিইন্ট্রোডিউস মানে পুনরায় পরিচিত করা, পুনরায় একটা জিনিসকে সবার সামনে তুলে ধরা। এলম হচ্ছে একটা গাছের নাম, গাছ, ট্রি, গাছের নাম এলম গাছ, যেটা ব্রিটেনে পাওয়া যায়। ক্লিয়ার? সো এই রিইন্ট্রোডিউস এলমস টু
ব্রিটেন। ওকে, ব্রিটেনে রিইন্ট্রোডিউস করাচ্ছেন, মানে পুনরায় পরিচিত করাচ্ছেন। 14 নম্বর প্রশ্ন, রেফারেন্স টু দ্য রিসার্চ প্রবলেমস দ্যাট। এই আগ পর্যন্ত কোনো কিছু আমাদের সাপোর্টিং আইডিয়া, মেইন আইডিয়া না। রেফারেন্স টু দেখেন অনেকবারই আছে 14 থেকে 18-তে, তাই না? সো রেফারেন্স টু নিয়ে আপনি আগায় লাভ নাই, কথা বলতে, কারণ এটা কমন কিওয়ার্ড হয়, ইউনিক। দ্য রিসার্চ একটা গবেষণার কথা বলতেছে, এটা ইম্পর্টেন্ট না। প্রবলেমস দ্যাট অ্যারাইজ ফ্রম দেয়ার বিং অনলি এ ফিউ সার্ভাইভিং লার্জ এমস, এই জায়গাটা ইম্পর্টেন্ট। দেয়ার বিং টিং এগুলো এইখানে। তো এটা হচ্ছে আমাদের মেইন আইডিয়া। সাপোর্টিং আইডিয়া আমরা হচ্ছে কালো করে দিব। ক্লিয়ার? এটাকে আমরা কালো করে দিচ্ছি। দেখুন আমি সাপোর্টিং আইডিয়াকে কালো করে দিচ্ছি, শেষ। অনলি এ ফিউ সার্ভাইভিং লার্জ এমস, এটার মানে কি? মাত্র কয়েকটি বড়, মাত্র, অনলি মানে মাত্র, এ ফিউ কয়েকটি, সার্ভাইভিং টিকে আছে, লার্জ এমস বড় গাছ, মাত্র কয়েকটি বড় গাছ টিকে আছে। ক্লিয়ার? ওই এলম গাছ, সহজ কথা, এলম গাছ টিকে আছে, মাত্র কয়েকটি বড় এলম গাছ টিকে আছে। এলম হচ্ছে গাছ, গাছ টিকে আছে। এরপরে 15তে, ডিটেইলস অফ এ ডিফারেন্স অপিনিয়ন, তাহলে এইটা দরকার, এ ডিফারেন্স, এইটা, এইটা, এ ডিফারেন্স, তাহলে এটা হচ্ছে আমাদের ডিফারেন্স অপিনিয়ন সাপোর্টিং আইডিয়া। ডিফারেন্স অপিনিয়ন মানে হচ্ছে ভিন্ন মত, একটি ভিন্ন মত। কিসের উপর ভিন্ন মত? দ্য ভ্যালু অফ রিইন্ট্রোডিউসিং এলমস টু ব্রিটেন, এইটা দাগ দেই। দ্য ভ্যালু, মূল্য, কিসের মূল্য? রিইন্ট্রোডিউসিং, পুনরায় পরিচিত করা। কাকে পরিচিত করা? ওই এলম গাছটাকে। সহজ কথা। আর ব্রিটেন তো ব্রিটেনই, এটা প্যাসেজের, এটা নিয়ে আলাদা করে কোনো অরি হওয়ার কিছু নাই। সো বাদ বাকি অংশটাকে আমরা এখন কালো করে দিব, তাহলে আমাদের আর চোখে ভাসবে না, শেষ। দেখুন আমি বাদ বাকি অংশ কালো করে দিচ্ছি। কালো, বাদ বাকি অংশ আর পড়বেন না, শেষ। আমাদের মেইন আইডিয়া হয়ে গেল, এবং আমরা এই অংশগুলো নিয়ে আগাবো, দেখবেন খুব ইজিলি বের করতে পারবেন। ওকে, এ ডিফারেন্স অপিনিয়ন একটি ভিন্ন মত, দ্য ভ্যালু মূল্য, রিইন্ট্রোডিউসিং এলস পুনরায় পরিচিত করা গাছটাকে। ক্লিয়ার? শেষ। আবার আমরা এগুলা পড়বো, টেনশন নেওয়ার কিছু নেই। আচ্ছা, এই লিঙ্কে ক্লিক করলেই ভাইয়া অ্যাড হয়ে যাবেন। উনি হচ্ছে লিঙ্কে ক্লিক করলে টেনশন নেওয়ার কিছু নেই, ওনাকে হচ্ছে লিঙ্কটা দিয়ে দেন আপনি, জুমের লিঙ্কটা, আইডি, মিটিং পাসওয়ার্ড, সব কিছু দেওয়া আছে, ওইটা ওনাকে হচ্ছে শেয়ার করে দিন, উনি জয়েন করতে পারবেন। আচ্ছা, রেফারেন্স টু হাউ ডাচ এলম ডিজিজ ব্রট। ব্রিটেন কিন্তু অনেকবার আসতেছে, সো ব্রিটেন কিন্তু আমাদের কিওয়ার্ড না কিন্তু। আগেরটা তো ব্রিটেন ছিল, এটা তো। রেফারেন্স টু কিন্তু কিওয়ার্ড না, হাউ কিভাবে, ডাচ এলম ডিজিজ, তার মানে ওই গাছের একটা ডিজিজ আছে, গাছের একটা রোগ আছে, ওই রোগের নাম হচ্ছে ডাচ রোগ, ডাচ। ওই গাছের এলম, আজকের ক্লাসে আমরা এলম মানেই হচ্ছে গাছ বুঝবো, সো আমরা আর এলম এলম বলবো না, গাছ বুঝবো। কিভাবে গাছটাকে, ডাচ রোগ, কিভাবে গাছে ডাচ রোগ এসেছে, এসেছে। ক্লিয়ার? সহজ কথা, এসেছে। ব্রট হচ্ছে, ব্রট ইনটু হচ্ছে আসা, সহজ কথা, আসছে, ব্রট, আসা। তাহলে বাদ বাকি হচ্ছে আমরা কালো করে দিচ্ছি। দেখো, এই অংশটা বুঝুন, এই একটা থিওরি দিয়ে আমরা সব সলভ করব। মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া। তার মানে এখন হলো হাউ ডাচ, কিভাবে ডাচ রুটটা, গাছের ডাচ রুট এসেছে, এইটা। এ ডেসক্রিপশন অফ দা, এগুলো সব বাদ, এগুলো হচ্ছে আমরা কালো করে দিব। দ্যাট হ্যাভ এনাবল্ড, এটাও বাদ। কন্ডিশন অবস্থা, এ লোকেশন একটা জায়গার অবস্থা বলতেছে, একটা জায়গার অবস্থা। ব্রিটেনের, ব্রিটেন তো অনেকবারই পাইছেন। ওকে, এটা বাদ। এসকেপ, এসকেপ মানে কি করা, পালিয়ে যাওয়া। ডাচ রুক, গাছের ডাচ রুক থেকে, তার মানে এখানে কন্ডিশন অবস্থা, কিসের অবস্থা? আহ এ লোকেশন একটা জায়গা, এটা তো আমরা হচ্ছে দাগ দিলাম। এসকেপ, এসকেপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া, ডাচ রোগ থেকে। ওকে, তাহলে এখন আমরা 17 নম্বরটা মেইন আইডিয়া দাগ দিলাম। 18তে আমরা আগে, আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া আমরা আলাদা করে ফেলি। রেফারেন্স টু, এটা হচ্ছে বাদ। দ্য স্টেজ এট হুইচ ইয়াং এলমস বিকাম ভালনারেবল টু ডাচ এলম ইজ। দেখুন, রেফারেন্স টু অনেকবার, যে সকল শব্দগুলো অনেকবার থাকবে এগুলাকে আপনারা সাপোর্টিং আইডিয়া হিসেবে বাদ দিবেন, সাপোর্ট করতেছে, বাদ। দা, দা এগুলা বাদ। আর্টিকেল এগুলা বাদ হয়। অ্যাট প্রিপজিশন এগুলা বাদ। হুইচ, অ্যাট এর সাথে হুইচ আছে, সো এটা বাদ, প্রিপজিশন বাদ।
ইয়াং এলমস, মানে বাচ্চা গাছ, সহজ কথা তরুণ গাছ, বিকাম টিকাম এগুলা, এই এই জিনিসগুলো হচ্ছে বাদ। ক্লিয়ার? ভালনারেবল এটা দরকার, টু 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 এগুলা বাদ, এগুলা কালো করবেন শেষ। এখন আমরা খেলি। দেখুন, স্টেজ ধাপের কথা বলতেছে। ধাপ, ইয়াং এলম, ইয়াং মানে হচ্ছে ছোট, এল মানে হচ্ছে গাছ, ছোট গাছ। ভালনারেবল, ভালনারেবল মানে কি? ঝুঁকিতে আছে, ঝুঁকিতে থাকা। ডাচ এলম ডিজিজ, ডাচ রোগের ঝুঁকিতে আছে। ছোট গাছ ডাচ রোগের ঝুঁকিতে আছে। সহজ কথা, ছোট গাছটা ডাচ রোগের ঝুঁকিতে আছে। শেষ। এখন আমাদের সুন্দর কাজ কি দেখে দেখছেন? আমরা হচ্ছে আমাদের প্রশ্নটাকে ছোট করে ফেললাম, শেষ, মেইন আইডিয়া আর সাপোর্টিং আইডিয়ার মাধ্যমে। এখন আমরা এই আমাদের প্রশ্ন হয়ে গেছে, আমরা প্রশ্ন অনেক বড় থাকে, আমরা এটাকে কাটবো, কেটে আমরা হচ্ছে ছোট করব। কি কি জিনিস কাটবো? যে সকল শব্দগুলো অপশনের মধ্যে সিমিলার থাকবে ওইগুলো বাদ দিব। সেকেন্ড হচ্ছে আর্টিকেল, এরপর হচ্ছে ভার্ব, ওই যে বিকাম, অক্সিলারি ভার্ব, এগুলো বাদ দিব। ক্লিয়ার? প্রিপজিশন বাদ দিব, বাদ বাকি কথাগুলো রাখলাম, শেষ। অনলি, শুধুমাত্র, এ ফিউ সার্ভাইভিং লার্জ এলমস, মাত্র কয়েকটি গাছ, বড় গাছ টিকে আছে। এখন আমরা খুঁজবো মাত্র কয়েকটি বড় গাছ টিকে আছে, এটা প্যাসেজের কোন জায়গায় আছে আমাদেরকে খুঁজতে বের করতে বলছে। ইনফরমেশন ম্যাচিং বা প্যারাগ্রাফ ম্যাচিং এ বলতেছে আমাদের কোন জায়গায় গিয়ে খুঁজতে, মনে আছে? বলছে এ থেকে জিতে যাইতে, এ থেকে জিতে, এই প্যারাগ্রাফ আমাদের আছে, এইগুলা থেকে আমরা খুঁজবো। ক্লিয়ার? এবার প্রশ্ন দেখি। ডিফারেন্স অপিনিয়ন, ভিন্ন মত, একটা ভিন্ন মত আছে। দ্য ভ্যালু, মূল্য। রিইন্ট্রোডিউসিং এলস, পুনরায় পরিচিত করা গাছটাকে। হাউ, কিভাবে। ডাচ ডিজিজ, ডাচ রোগটা নিয়ে আসছে, মানে এসেছে, কোথায় এসেছে? ওই গাছে এসেছে। কন্ডিশন, অবস্থা। এ লোকেশন, একটা জায়গার কথা বলতেছে। এসকেপ, এসকেপ মানে কি? পালিয়ে যাওয়া। এসকেপ, পালিয়ে যাওয়া ডাচ রোগ থেকে। ক্লিয়ার? একটা লোকেশনের কথা বলতেছে, যে লোকেশন থেকে ডাচ রোগটা পালিয়ে যাইতে পারবে, পালিয়ে যাইতে পারবে। স্টেজ, ইয়াং এলমস, ছোট গাছটা ভালনারেবল, ঝুঁকিতে আছে। ডাচ ডিজিজ, ডাচ ডিজিজের ঝুঁকিতে ছোট গাছটা আছে, এইটা। তাহলে আমরা এবার গিয়ে খুঁজবো কোন কোন জায়গায় এই জায়গাগুলো আছে। হ্যাঁ, সো আমরা প্রথম কাজ কি মনে আছে? প্রথম কাজ হচ্ছে আমরা প্রশ্ন পড়ে সাপোর্টিং আইডিয়াকে বাদ দিব, মেইন আইডিয়াকে রাখবো, যে কাজটা আমরা অলরেডি করে ফেলছি, শেষ। এইবার আমরা চলে যাব আমাদের প্যাসেজে। একটু সময় লাগবে শুরুতে, প্রথম দুইটা সলভ করতে সময় লাগবে, পরবর্তী আপনি সব পারবেন। ক্লিয়ার? সব পারবেন, একটু ধৈর্য ধরুন। ওকে, সো এইবার আমাদের সবগুলা কিন্তু হয়ে গেছে, এবার আমরা একটু পড়া শুরু করব। ওকে, আমি আপনাদেরকে একটা কথা বলি, এখন আমি আপনাদেরকে কিছু টেকনিক শেয়ার করব, যেগুলো আপনাদেরকে কেউ বলবে না, যেগুলো আপনাদেরকে কেউ শিখাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। টেকনিকটা কি? টেকনিক নাম্বার ওয়ান, আমাদেরকে ইনফরমেশন ম্যাচিং সলভ করতে গিয়ে আমরা শুরুতে এ নাম্বার প্যাসেজটা শুরুতে পড়বো না, আমরা শুরুতে বি এবং সি পড়বো। বি সি এর পরে আমরা এ পড়ব। কিন্তু আপনি শুরুতে এটা পড়বেন প্রথম 4 লাইন। কেন পড়বেন? প্রথম 4 লাইন পড়লে আপনি প্যাসেজটা কি নিয়ে লিখা আছে সেটা সম্পর্কে একটা ধারণা চলে আসবে। ওকে, সো এবার দেখুন, অ্যারাউন্ড 25 মিলিয়ন এমস, মানে 25 মিলিয়ন গাছ, এটা দাগ দিলাম। অ্যাকর্ডিং ফর 90% অফ অল এলম ট্রিজ ইন দ্য ইউকে, এর মানে কি? এখানে আমরা ওই যে কিওয়ার্ড আগের আগের আবার আগের মতো সাপোর্টিং আইডিয়া বাদ, মেইন আইডিয়া। 90%, মানে এই যে ধরেন এখানে 25টা গাছ আছে, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ, 25 মিলিয়ন মানে 25 লক্ষ। ক্লিয়ার? 1 মিলিয়ন যদি 10 লক্ষ হয়, ওকে, 25 মিলিয়ন মানে কি হবে বলেন তো? 1 মিলিয়ন 10 লক্ষ, 25 মিলিয়ন তো হয়ে যাবে অনেক বেশি, হ্যাঁ, 2.5 বিলিয়নের কাছাকাছি তো হয়ে যায়। ওকে, 250 লক্ষ, ইয়েস। ইংলিশ পড়াইতে আসছে দেখছেন, ম্যাথ ভুলে গেছি। ওকে, ভুলি নেই আর কি, হঠাৎ করে। তো 25 মিলিয়ন গাছ, এর মধ্যে 90% গাছ, এই এই গাছ মানে এই এলম গাছ কোথায় আছে? ইউকেতে আছে, যেটা হচ্ছে ব্রিটেন। এটা তো আমরা অলরেডি পড়ছি। তার মানে এটা হচ্ছে ব্রিটেনের একটা প্রসিদ্ধ গাছ। ক্লিয়ার? কি গাছ? এলম গাছ। সো আমি আপনাদেরকে আজকে আরেকটা টেকনিক বলি। গত ক্লাসে বলছিলাম কাকাপু পাখি নিয়ে, যেটা নিউজিল্যান্ডে পাওয়া যায়। আমাদের ম্যাক্সিমামই হচ্ছে লন্ডনে যাওয়ার জন্য, আইএলটিএস করে লন্ডনে যাওয়ার জন্য। সো আপনারা যখন লন্ডনে যাবেন, আপনারা এই এলম গাছটা নিয়ে একটু দেখাশোনা করে আসবেন, যে এই কেমব্রিজ পড়তে গিয়ে আমরা এলম গাছটা পাইছি, তুই আমার অনেক জ্বালাইছস, তো তোরে আমি একটু দেখা যাই, হ্যাঁ, কিছুটা হইলেও তো পাবেন। বা এলম গাছ নিয়ে লন্ডনে গেলে একটু খোঁজ খবর নিয়ে। এলম গাছের 90% ইউকেতে, যেটা ডাইট ডিউরিং দ্য 1960 থেকে 70
এই যে ডাচ রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। হ্যাঁ, ডাইট, ডাইট হচ্ছে মারা গিয়েছে কিসে? ডাচ রোগে, ডাচ রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। সো বাদ বাকি কথা যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের সাপোর্টিং এইডে, এগুলাকে আমরা হচ্ছে কালো করে দিই। ক্লিয়ার? দেখুন আমি কালো করে দিচ্ছি, তখন আপনাদের জন্য পড়াটা ইজি হয়ে যাবে। এই যে কালো করতেছি, তাহলে আপনাদের আর এগুলো চোখে ভাসবে না। এগুলো এইরকম আপনি পরীক্ষায় কেটে দিবেন বা কম্পিউটার টেস্ট দিলে কালো করে দিবেন, শেষ। আর কি লাগে? কত ইজি, শেষ। তার মানে এই যে এত গাছের মধ্যে 90%ই এই গাছটা ইউকের, যেটা ডাচ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ইন দা আফটারমেথ, আফটারমেথ মানে হচ্ছে পরিণামে বা ফলাফল। ওই যে রেজাল্ট বলি না, রেজাল্টের একটা, সরি এখানে তো এটা কালো করব না, এটাকে আমরা হলুদ করবো, এটা দরকার। আফটারম্যাথ পরিণামে এই গাছটা ডমিনেন্ট ব্রিটিশ ল্যান্ডস্কেপ ওয়াজ লার্জলি ফরগেটেন। পরিণামে যেহেতু এটা মারা গেছে, তার মানে এটা কি হারিয়ে যাচ্ছে, তাই না? এই গাছটা হারিয়ে যাচ্ছে, সহজ কথা, এই গাছটা হারিয়ে যাচ্ছে। তো পরিণামে এই এলম গাছটা কি হচ্ছে, দিন দিন হারিয়ে যাচ্ছে। সো এইগুলোকে আমরা কালো করে দিই। একটু কালো করতে কি আমার সময় লাগতেছে, ধৈর্য ধরবেন আপনারা, আবার দৌড় দিবেন না, একটু ধৈর্য ধরুন। কারণ আমাকে সময় দিলেই তো আমি কাজ করতে পারবো। আমি আপনাদের জন্য ইজি করে এই থিওরির মাধ্যমে সব পড়াচ্ছি। এই এলম গাছটা হারিয়ে যাচ্ছে, সহজ কথা, ওরা বলতেছে এলম গাছটা হারিয়ে যাচ্ছে, ভালো কথা, হারাইলো। হাওয়েভার, হাওয়েভার হচ্ছে একটা কন্ট্রাস্টিং ওয়ার্ড। There's now hope the elm reintroduced to the countryside of central and southern England. তার মানে এখন এইখানে এই একটা দুইটা শব্দই আমাদের দরকার। এলমকে এখন রিইন্ট্রোডিউস করা হচ্ছে, পুনরায় পরিচিত করানো হচ্ছে, সহজ কথা। এলমকে এখন ইংল্যান্ডে, এই যে ইংল্যান্ডে পুনরায় পরিচিত করানো হচ্ছে। তার মানে আমরা মোটামুটি এই এই জায়গা পর্যন্ত, ওই যে বলছিলাম না শুরুতে পরিচিতটা বুঝার, যে এলমটা কি, এলমটা আমি আপনাদের বলছিলাম মনে আছে, এলমটা হচ্ছে একটা গাছ। এই যে গাছ আমরা বুঝলাম, এই গাছটা লন্ডনের একটা প্রসিদ্ধ গাছ। এই গাছটা ডাচ রোগে আক্রান্ত হয়ে হারিয়ে গেছে। কিন্তু খেয়াল করুন, কিন্তু এটাকে পুনরায় লন্ডনে কি করানো হচ্ছে, পরিচিত করানো হচ্ছে, রিইন্ট্রোডিউস করা হচ্ছে। ক্লিয়ার? যেটা নিয়েই আমাদের এই প্যাসেজটা। ক্লিয়ার? আচ্ছা, এবার এবং যে কোনো ধরনের এনি রিইন্ট্রোডাকশন, রিইন্ট্রোডাকশন মানে পুনরায় পরিচিত করানো। যে কোনো পুনরায় পরিচিত, যে কোনো জিনিস পুনরায় পরিচিত করা হচ্ছে ল বেইজে। ল বেইজ মানে শুরু করতে গেলে অনেক সময় নিয়ে শুরু করতে হয় বা একদম গোড়া থেকে শুরু করতে হয়, গোড়া থেকে। ল বেইজ মানে একদম রুট লেভেল থেকে শুরু করতে হয় যে কোনো জিনিস, শেষ। ইংলিশটা আমরা বুঝে বুঝে শিখবো, শেষ। ওকে, আর আমাদের পড়ার দরকার নেই, আমরা এতটুকু পর্যন্ত পড়ে আইডিয়া পেয়ে গেছি। আইডিয়াটা কি বুঝছেন? ওকে, এবার এই যে মুখস্থ হয়ে যাবে, দেখবেন আমার সাথে সাথে থাকতে থাকে, আমার সাথে সাথে থাকলে মুখস্থ হয়ে যাবে পড়াশোনাটা। 25 মিলিয়নের গাছটা, এর মধ্যে 90% গাছ ইউকেতে মারা গিয়েছে। কিসে মারা গিয়েছে? ডাচ রোগে আক্রান্ত হয়ে। পরিণামে এই গাছটা হারিয়ে যাচ্ছে, বা যে জিনিসটা মারা যাবে ওই জিনিসটা হারায় যাবে। ইংল্যান্ড এইটাকে আবার পুনরায় পরিচিত করাইতে চাচ্ছে, এবং এই পরিচিত করানোর কাজটা একদম গোড়া থেকে শুরু করতে হয়। কারণ আপনি একটা জিনিস হারায় গেছে, এটাকে যদি শুরু করতে হয়, আপনাকে একদম A to Z বুঝায় শুরু করতে হবে না, যে এটা এরকম ছিল, এই ছিল, এইটা হইছে, দেন হারায় গেছে, এই আর কি, সহজ কথা। আমরা আইডিয়া পেয়ে গেলাম। আচ্ছা, এতটুকু পরে আপনি দেখেন, আপনি তো একটা সারাংশ দাঁড় করাইছেন, কি ওই যে সাপোর্টিং আইডিয়া বাদ দিয়ে মেইন আইডিয়া নিয়ে। এখন আপনি দেখুন এইগুলা কোনোটার সাথে মিলে কিনা। মাত্র কয়েকটি গাছ টিকে আছে, আচ্ছা এইখানে মাত্র কয়েকটি গাছ টিকে আছে, এই ধরনের কোনো কিছু আছে? এইখানে তো বলতেছে এতগুলা গাছ ছিল, যার 90% লন্ডনের ডাচ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, পুনরায় ইংল্যান্ডরা এটাকে পরিচিত করাইতে চাচ্ছে, আর এই পরিচিত করানোর কাজটা একদম গোড়া থেকে শুরু করতে হচ্ছে। মাত্র কয়েকটি গাছ টিকে আছে, এই ধরনের কোনো কথা আছে? না। ডিফারেন্স অপিনিয়ন, একটি ভিন্ন মত, ভিন্ন মতের কোনো কিছু পাইছেন? না। কিভাবে ডাচ রোগটা আসছে, কিভাবে ডাচ রোগটা আসছে, এটা কি আছে? ডাচ রোগ এ আক্রান্ত হয়েছে, কিন্তু কিভাবে, সেটা কি আছে? না। কন্ডিশন, লোকেশন, ডাচ রোগ থেকে কিভাবে পালিয়ে গেছে, মানে ডাচ রোগটা পালিয়ে গেছে একটা জায়গা থেকে, ডাচ রোগটা পালিয়ে গেছে একটা জায়গা থেকে, এতটুকু পরে কি পাইছেন? একটা জায়গা থেকে ডাচ রোগটা পালিয়ে গেছে, এটা পাইছেন? না। ছোট গাছ ডাচ রোগের ক্ষেত্রে ভয়ঙ্কর, মানে ডাচ রোগে আক্রান্ত হয়ে যাবে এই ছোট গাছটা, এবং এই ছোট গাছটা ডাচ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে। ছোট গাছ ডাচ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে, এই ধরনের কোনো কিছু আছে? সেটাও না। তার মানে এইগুলোর সাথে এটার মিল পাচ্ছি না আমরা। মানে সহজ কথা, 14 থেকে 18 পর্যন্ত এ নাই।
তার মানে অ্যান্সার এ থেকে নাই। আচ্ছা, প্রশ্ন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মানে ইনফরমেশন। প্যারাগ্রাফ কয়টা? এ থেকে জি, এ বি সি ডি ই এফ জি, প্যারাগ্রাফ হচ্ছে 60টা। তার মানে অবশ্যই এইখানে দুই তিনটা প্যারাগ্রাফ থাকবেই যেগুলো থেকে অ্যান্সার হবে না। এটা আপনাকে মাথায় নিতেই হবে, দুই তিনটা প্যারাগ্রাফ থাকবে যেগুলো থেকে অ্যান্সার হবেই না। এটা তো আপনি মাথায় নিয়েই নিছেন, তাই না? আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলুন। তার মানে আমরা অলরেডি একটা আইডিয়া পেয়ে গেছি, এবার আমরা বিতে চলে যাব। দেখুন আমার সাথে সাথে আমরা বিতে চলে যাচ্ছি। ওকে। ডিজিজ, এই রোগটা, এই যে রোগ, সহজ কথা রোগতে ডাক দিব। ডিজিজ কজড এ ফাঙ্গাস। ফাঙ্গাস, ডিজিজটা হচ্ছে, এই রোগটা ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়েছে। এবার এই পরের অংশটা হচ্ছে যে ফাঙ্গাস জিনিসটা কি এইটা নিয়ে বলতেছে। এটা হচ্ছে আমাদের সাপোর্টিং আইডিয়া, এটা বাদ দিব, শেষ। সরি, আমি একটু, আমার কাশি আসবে যদি শরীরটা খারাপ, সো এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ ফার্স্ট এপিডেমিক, প্রথম মহামারী। এপিডেমিক মানে মহামারী, ওই যে করোনা এপিডেমিক আমরা শুনছিলাম না, করোনা মহামারী, এপিডেমিক মানে মহামারী। A first epidemic which occurred in the 1920s usually died down, but in the second, epidemic was triggered by the shipments of elm from Canada. ওকে, সো এইটা কিন্তু আমরা একটু দাগ দিই। এইখানে আমরা কি দাগ দিতে পারবো? ফার্স্ট এপিডেমিক হচ্ছে 1920 সালে, প্রথম মহামারী 1920 সালে। আচ্ছা, আর 70 সালে সেকেন্ড মহামারী হয়েছে। তো আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস এখানে শিখাই। 1920-এর পরে এস আছে, এটা মানে কি জানেন? অনেকে হয়তো বা জানেন না। 1920-এর পরে এস, এইটার মানে হচ্ছে 1920 থেকে 1929 সাল, মানে এই দশকের কথা বলতেছে। ধরেন আমি বললাম 2020 এস, এটার মানে হচ্ছে 2020 থেকে 2029 সাল। ক্লিয়ার? এই সালটা বোঝায়, মানে এই 10 বছর বোঝায়। ওকে, প্রথম মহামারীটা 1920 সালে, আর দ্বিতীয় মহামারী হচ্ছে 1970 সালের এই দশকে। এবং এটা হচ্ছে ট্রিগার্ড বাই শিপমেন্টস অফ এলম ফ্রম কানাডা। এই যে দেখুন, এইটা হচ্ছে ট্রিগার্ড হয়েছে। ট্রিগার্ড, ট্রিগার্ড হয়েছে। ট্রিগার্ড হওয়া মানে কি? এটা চলে আসতেছে, মানে এটা আসছে। কোথা থেকে আসছে? কানাডা থেকে আসছে। শিপমেন্ট মানে জাহাজে করে কানাডা থেকে আসছে। কানাডা থেকে আসছে, দেখছেন? তাহলে একটা মহামারী আসা, মহামারী কি ভালো না খারাপ জিনিস আপনি বলেন? মহামারী খারাপ জিনিস। মহামারী কি নিয়ে আসে? রোগ নিয়ে আসে, তাই না? তাহলে খেয়াল করুন, রোগটা 1920 সালে প্রথমে আসছে, কিন্তু সেকেন্ড বার এই রোগটা আসছে 70 সালের দিকে। এবং এইটা কিভাবে আসছে? কানাডা থেকে জাহাজে করে এই রোগটা আসছে। তাহলে এইটা পরে আপনি কি অলরেডি একটা আইডিয়া করতে পারছেন এটা কোনটার সাথে মিলতেছে? কানাডা থেকে জাহাজে করে এই রোগটা আসতেছে। কানাডা থেকে জাহাজে করে আসতেছে। কিভাবে আসতেছে? জাহাজে করে আসতেছে। হাও, কিভাবে এই রোগটা আসছে? দেখছেন, সি এর সাথে কি মিলে না? মানে 16-এর সাথে কি মিলে না বিটা? গুড। না, এটা তো হচ্ছে রোগটা পালিয়ে গেছে। এখানে কি রোগ পালায়ে যাওয়ার কোনো কথা আছে বলেন ভাইয়া? এসকেপ মানে পালিয়ে যাওয়া, এখানে তো পালায়ে যাওয়ার কথা বলে নাই। দেখছেন, এই যে পরে আপনি অ্যান্সার পেয়ে গেছেন, শেষ। তার মানে আমরা এটাকে কালো করে দিব। আমরা এটাকে কালো করে দিব, বা এই কথা পর্যন্ত আমরা কালো করে দিই। দেখছেন, মেইন আইডিয়া নিয়ে কাজ করছি, সাপোর্টিং আইডিয়া বাদ দিছি, অ্যান্সার চলে আসছে। একটু চোখ নাক কান মুখ খোলা রাখলে আপনি অ্যান্সার পারবেন। এবং অপশনগুলো বারবার, মানে প্যাসেজ যে ইনফরমেশন গুলো বারবার পড়বেন। ওই যে প্রশ্নের যে ইনফরমেশন গুলো আছে, এগুলো বারবার পড়বেন, তথ্য দেওয়া আছে। এরপরে প্যাসেজে বা প্যারাগ্রাফিকে মিলাবো। ওকে, অনেক কিছু আপনাদের দেখাবো। একটু কয়েকটা জিনিস কিন্তু এখনো বাকি আছে ইনফরমেশন ম্যাচিং এর, সেগুলা বলবো। সেগুলো না বলে কিন্তু আপনাদের বুঝাচ্ছি। তো সেগুলা বললে অনেক মজা পাবেন এখানে। দেখুন, প্রথম মহামারীটা 1920 সালে আসছে, এবং দ্বিতীয় মহামারীটা 1970 সালের দিকে আসছে, এবং এটা কানাডা থেকে জাহাজে করে আসছে। এবং এই ডিজিজটা আসছে, দেখছেন ডিজিজটা, এবং এই ডিজিজটা হচ্ছে ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়, ফাঙ্গাস দ্বারা। তার মানে এটা কার সাথে মিশছে? 16টা বি প্যারাগ্রাফের সাথে মিলছে। আমরা এখানে পাশে লিখে রাখলাম বি। দেখছেন? আচ্ছা, এরপরে আমরা পড়া থামাবো না, পড়বো। কেন পড়বো আমি একটু পরে বলতেছি। দ্য উড কেম ইন দ্য, দেখুন, দ্য উড কেম ইন দ্য ফর্ম অফ লগস ডেস্টিন ফর বোট বিল্ডিং। মানে নৌকাটাকে তৈরি করা হচ্ছে, নৌকা তৈরি করা হয়েছে। ক্লিয়ার? এই যে নৌকা, মানে এইটার গাছ, এই গাছের গাছ, এই গাছটাকে
আনা হয়েছে যখন এই গাছের সাথে তো মহামারীটাও আসছে, তাই না? গাছটাকে যখন আনা হয়েছে, তো এই গাছের কাঠ থেকে কেন গাছটা, আমরা জানতাম 1920 সালে এটা মহামারীতে আক্রান্ত হয়েছে, তাইলে তো এই গাছটা আনার দরকার নাই। তো এই গাছটা আনতেছে কেন সেটা তো আমরা বুঝতে হবে। এই আনতেছে কারণ এইটা, এই গাছের যে কাঠ আছে, এই কাঠটা হচ্ছে নৌকা মেরামতের কাজে ব্যবহার হয়। and is intact, অক্ষত bark was perfect for the elm bark beetles spread the। এখন এই যে এখানে একটু দেখুন, এই যে রোগটা ছড়ায়, এই রোগটা কে ছড়ায়? বিটলস। বিটলস মানে একটা পোকার নাম, পোকা। এই পোকাটা হচ্ছে ডেডলি, ডেডলি মানে মরণঘাতী ফাঙ্গাস দিয়ে, এই ফাঙ্গাস দিয়ে স্প্রেড করে এই রোগটা ছড়ায়। এই রোগটা কে ছড়ায়? ওই বিটল নামক পোকা। ওই বিটল নামক পোকা মরণঘাতী ফাঙ্গাসের মাধ্যমে এই রোগটা ছড়ায় দেয়। ক্লিয়ার? এবং দিস টাইম দ্য বিটলস ক্যারিড এ মাচ মোর ভিরুলেন্ট স্ট্রেন। ভিরুলেন্ট স্ট্রেন মানে ভাইরাস প্রজাতি। ভিরুলেন্ট স্ট্রেন হচ্ছে একটা ওয়ার্ড, আপনি মনে রাখেন, ভাইরাস প্রজাতি। ভাইরাস প্রজাতি বলা হয়, ভাইরাস জনিত প্রজাতি। ক্লিয়ার? দে ডেস্ট্রয়েড দ্য বাস্ট মেজরিটি এলস, মানে এটা ডেস্ট্রয় করে, ধ্বংস করে দেয়। কাকে ধ্বংস করে দেয়? এই গাছটাকে ধ্বংস করে দিচ্ছে। ওকে, সো বাদ বাকি আইডিয়াগুলোকে আমরা হচ্ছে কি করে ফেলবো? কালো করে দিব। শেষ। এই যে দেখেন কালো করতেছি। কালো করতে গিয়ে একটু সময় যাচ্ছে, কারণ আমি তো দেখে দেখে কালো করতে হচ্ছে, একটু খুঁজে খুঁজে আপনাদের জন্যই। আর নাহলে বলে দিতাম ভাইয়া আপনারা কালো কইরা ফেলেন। শেষ। আমার করতে হচ্ছে। এটার জন্য আপনারা আবার হতাশ হবেন না, একটু ধৈর্য ধরবেন, ধৈর্য ধরাটা লাগবে ভাই। পড়াশোনা করতেছেন, ধৈর্য যদি না থাকে, হ্যাঁ, তখন আপনি কিন্তু পারবেন না। ধৈর্য থাকা লাগবে। ধৈর্য কিন্তু অনেক বড় রকমের শক্তি। ওকে, তার মানে এখন আমরা বি নাম্বারটা পরে কি বুঝলাম? আমরা মেন আইডিয়া হচ্ছে এই রোগটা ফাঙ্গাস জনিত রোগ। এই রোগটা 1920 সালের দিকে প্রথম আসছিল, এবং এই রোগটা 1970 সালের দিকে পরে আসছে। এবং এইটা হচ্ছে কানাডা থেকে শিপমেন্ট করে এই রোগটা আসছিল গাছের সাথে। এবং এই গাছটার কাঠ যেটা আছে এটা হচ্ছে নৌকা তৈরিতে কাজে লাগে। এবং এই গাছটা আসার সাথে এটার সাথে বিটলস নামক পোকা আসছে, যে পোকাটা একটা মরণঘাতী ফাঙ্গাস দ্বারা, একটা ভাইরাস জনিত প্রজাতি, যেটা গাছটাকে নষ্ট করে দিচ্ছে। ক্লিয়ার? শেষ। তার মানে এই গাছ, আমরা এখান থেকে জাস্ট বিটাই অ্যান্সার পাইছি, আর কোনোটার সাথে কিন্তু এটা মিলতেছে না, তাই না? আর কোনোটার সাথে কিন্তু মিলতেছে না। ওকে। আচ্ছা, 1920 এস হচ্ছে 1920 থেকে 1929। গুড। আমি যদি না দেখি অন্যরা হচ্ছে একটু হচ্ছে এটা লিখে দিবেন, তাইলে ভাইয়ার জন্য ইজি হয়ে যাবে, বা যারা জানতেছেন না হয়ে যাবে। শেষ। কারণ আজকের ক্লাসের টপিক অনেকগুলা, এবং এই টপিকগুলা দেখাইতে গেলে ভাই সময় লাগে বুঝাইতে গেলে। আর না হলে তো আমি দুমদার একটা পড়ায় যেতাম, না বুঝলে বুঝছেন, না বুঝলে নাই, এতে আপনার লাভ হইতো না। ভেঙ্গে ভেঙ্গে বুঝাইতে গেলে তো একটু সময় দিতে হয়। এই জন্যই হচ্ছে অনেক কথা আমি রিপিট করতেও পারবো বা চোখে এড়ায় যাবে, বাট আমি চেষ্টা করবো আপনাদের সবগুলা কথা অ্যাড্রেস করতে। বাকিরা দেখলে বলে দিবেন। ওকে, দেখুন 16 আনসার বি হয়েছে। এবার আমরা সি নাম্বারটা পড়বো। সি, সি নাম্বারটা, টুডে এলমস স্টিল এক্সিস্টস। আচ্ছা, এই টাকাটা দেয়, এলমস স্টিল এক্সিস্ট মানে হচ্ছে এলম এখনো টিকে আছে ইন দ্য সাউদার্ন ইংলিশ কান্ট্রি সাইড, বাট মোস্টলি অনলি ইন হেজরান। এই যে এই শব্দগুলো দরকার নাই। উই হ্যাভ মিলিয়ন্স অফ স্মল এলমস। উই হ্যাভ আমাদের আছে মিলিয়ন্স অফ স্মল এলমস, ছোট গাছ। আমাদের মিলিয়ন ছোট গাছ আছে। ক্লিয়ার? আচ্ছা, বাট, এই যে বাটের নিচে দাগ দেই, বাট, বাট টার্গেটেড বাই দ্য বিটল। বাট এটা হচ্ছে, ওই যে বিটল, কি মনে আছে? বিটল হচ্ছে গাছটাকে নষ্ট করে দেয়। আমাদের কি ছোট গাছ আছে, মিলিয়ন মিলিয়ন ছোট গাছ আছে, কিন্তু এই গাছগুলাকে টার্গেট করতেছে ওই পোকাগুলা, যেগুলা হচ্ছে এই গাছটাকে খেয়ে ফেলে বা নষ্ট করে ফেলে একটা সার্টেন সাইজ, মানে একটা নির্ধারিত আকৃতি হয়ে গেলে এই গাছটা ধ্বংস করে ফেলে। শেষ। আচ্ছা, we are with elm. Where we are with elm? Once the trunk of the elm reaches 10 to 15 centimeters or so in diameter, এই সি নাম্বারটা পরে থেকে আমি আপনাদেরকে অনেক কিছু ক্লিয়ার করব, এখন আপনারা অনেক কিছু ক্লিয়ার হবেন। Once the trunk of the elm reaches 10 to 15 centimeters or so in diameter, it becomes a perfect size for the beetles to lay eggs and for the fungus to take hold. এইখানে আমাদের মেইন আইডিয়াটা কি? মেইন আইডিয়া হচ্ছে এল reaches 10 to 15 centimeters, ওকে, অথবা ডায়ামিটারে, ইট বিকামস এ পারফেক্ট সাইজ। পারফেক্ট সাইজ। আচ্ছা, তার মানে এই গাছটা যখন 10 থেকে 15 সেন্টিমিটার অথবা ব্যাসার্ধের দিক থেকে এত হয়ে যাবে, তখন এটা পারফেক্ট সাইজে চলে আসবে। ক্লিয়ার? কার জন্য চলে আসবে? ওই পোকাটার জন্য, অর্থাৎ পোকাটা তখনই এটাকে নষ্ট করে ফেলবে। ক্লিয়ার? ক্লিয়ার? পোকাটা তখনই এটাকে অ্যাটাক করবে, এটাকে নষ্ট করে ফেলবে। ক্লিয়ার? আচ্ছা, বুঝাইতে পারছি। আচ্ছা, ইয়েট
যদিও mature specimens have been identified in countries such as Cambridgeshire that are hundreds of years old and have mysteriously escaped the epidemic, the key, Russell says, is to identify and study those trees that have survived and uh, worked out. আচ্ছা, those trees কোন গাছগুলা যেগুলো হচ্ছে সার্ভাইভ করে আছে, যেগুলো এখনো ঠিকই আছে, এই যে দাগ দিতেছি সার্ভাইভড, এন্ড ওয়ার্ক আউট হোয়াই দে স্টুড টল ওয়েন মিলিয়ন্স অফ আদার্স সাকাম। সাকাম মানে কি মনে করতেছেন? সাকাম মানে হচ্ছে যেখানে বাকিগুলা মরে যাচ্ছে, সেখানে এই গাছগুলা কেমনি টিকে আছে। হ্যাঁ, ঠিক আছে। হোয়াই, হোয়াই, হয় কিভাবে টিকে আছে? মিলিয়ন্স অফ, যেখানে মিলিয়ন্স অফ, হোয়েন 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 মানে হচ্ছে যেখানে, যেখানে মিলিয়ন্স অফ আদার্স সাকাম, সাকাম মানে বাকিরা হচ্ছে কি আছে, মরে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তবু অপরচুনিটিস আর লিমিটেড এজ দ্য নাম্বার অফ দিস মেচিউর সার্ভাইভার্স ইজ রিলেটিভলি স্মল। আচ্ছা, মেচিউর সার্ভাইভার্স, এই যে ঠিকই আছে, মেচিউর সার্ভাইভার্স রিলেটিভলি স্মল, মানে এই এরা সংখ্যায় কম, যারা ঠিকই আছে এরা সংখ্যায় কম। ক্লিয়ার? তার মানে এই জায়গাটা পরে আমরা কি বুঝলাম? এখন আসুন, আমি আর কালো করতেছি না, কালো করলে আপনাদের সময় চলে আসে, আপনারা আহ ধৈর্য হারায় বের হয়ে যান গ্রুপ থেকে। সো বের হওয়া যাবে না, আমি কালো করতেছি না, আমি তাড়াতাড়ি যাব। হ্যাঁ, আমি আপনাদের ভালো করার জন্য, কিন্তু আপনারা দেখা যাচ্ছে ফ্রি নাই, তাইলে আমি তাড়াতাড়ি যাব, সমস্যা নাই। এলমস স্টিল এক্সিস্ট, এম এখনো এক্সিস্ট করতেছে। উই হ্যাভ মিলিয়ন অফ স্মল এমস, আমাদের ছোট গাছগুলা অনেক আছে, মিলিয়ন মিলিয়ন আছে, বাট টার্গেটেড বাই দ্য বিটল, বাট এগুলাকে পোকা খেয়ে ফেলতেছে। একটা সার্টেন সাইজ হইলে, একটা নির্ধারিত সাইজ হয়ে গেলে, আকার হয়ে গেলে পোকা খেয়ে ফেলে। এন্ড রিচেস 10 to 15 সেন্টিমিটার্স অর ইন ডায়ামিটার, ইট বিকামস এ পারফেক্ট সাইজ বিটলস। তার মানে এখানে কি বলতেছে? এলমটা হচ্ছে 10 থেকে 15 সেন্টিমিটারে রিচ করবে, অথবা ডায়ামিটারে এতটুকু হবে, যখন এটার একটা পারফেক্ট সাইজে চলে আসবে বিটলের জন্য, তখন এরা বিটলটা, যখনই তার আকৃতিটা 10 থেকে 15 সেন্টিমিটার অথবা ডায়ামিটারে এত হয়ে যাবে, তখনই এই পোকাটা এই গাছটাকে খেয়ে ফেলবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, দোজ ট্রিজ সার্ভাইভ হোয়াই ওয়েন মিলিয়ন্স অফ সাকামড, মানে এই যে গাছগুলা এখনো কি আছে, সার্ভাইভ করে আছে, যেখানে মিলিয়ন অফ কি হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, ওকে। এবার প্রথম লাইনটা দেখুন, এলমস স্টিল এক্সিস্ট, এলমস এখনো বেঁচে আছে, যেখানে ছোট গাছগুলা কি হয়ে যাচ্ছে, পোকা খেয়ে ফেলতেছে। তাহলে ছোট গাছগুলাকে যদি বড় বড় মানে পোকারা খেয়ে ফেলে, তাইলে বেঁচে আছে, স্টিল এক্সিস্ট করতেছে কিছু গাছ, তাই না? মিলিয়ন গাছগুলাকে যদি পোকা খেয়ে ফেলে, তাহলে কিছু গাছ কি এক্সিস্ট করতেছে, এবং ওই কিছু গাছগুলা কি ধরনের গাছ বলেন তো? কি ধরনের গাছ এক্সিস্ট করতেছে? ওই যে বলতেছে ম্যাচিউর সার্ভাইভার, ম্যাচিউর হয় কারা? বড়রা ম্যাচিউর হয়। তাহলে ম্যাচিউর গাছগুলা সার্ভাইভ করতেছে, ছোট গাছগুলা কি হয়ে যাচ্ছে বলেন তো? ছোট গাছগুলা মরে যাচ্ছে। তার মানে 14 এর সাথে কি মিলে দেখুন, মাত্র কয়েকটি বড় গাছ বেঁচে আছে, মাত্র কয়েকটি বড় গাছ বেঁচে আছে। 14 না? গুড, গুড, মাত্র কয়েকটি বড় গাছ বেঁচে আছে, এই যে বুঝে ফেলছেন, 14 সি। মাত্র, কনফিউজড আমি ক্লিয়ার করবো, সো টেনশন নেওয়ার কিছু নাই। মাত্র কয়েকটি বড় গাছ বেঁচে আছে, কিভাবে বুঝছেন? কারণ মিলিয়ন মিলিয়ন গাছ হচ্ছে ছোট গাছ মরে যাইতেছে বিটল পোকার কামড়ে, যেখানে মেচুর গাছগুলা সার্ভাইভ করতেছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো, যখনই, খেয়াল করুন, প্রথম থেকে তো অ্যান্সার পাইলাম, এবার একটু দেখুন। ওকে, আচ্ছা, এলম রিচেস 10 to 15 সেন্টিমিটার, এলম হচ্ছে 10 থেকে 15 সেন্টিমিটার হয়ে যায় যখন, মানে তার আকৃতিটা যখনই 10 থেকে 15 মিটার লম্বা হয়, তখন এটা ওই পোকার জন্য পারফেক্ট সাইজ হয়, পোকাটা তখনই খেয়ে ফেলে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে দেখুন, ইয়াং যেটা একটু আপনি খেয়াল করুন, ইয়াং গাছ যেগুলা, হ্যাঁ, একটা গাছ যখন ছোট থাকে, ওই ছোট থেকে গাছটা যখন বড় হয় ধাপে ধাপে, ওই স্টেজ দেখুন, স্টেজ মানে ধাপে ধাপে সে বড় হচ্ছে, বড় হইলেই সে ওই বিটল পোকার জন্য সে কি হয়ে যাচ্ছে, ঝুঁকিতে পড়ে যাচ্ছে, তাই না? কারণ বিটল পোকা তাকে খেয়ে ফেলবে।
একটা ছোট গাছ যখন স্টেজে যায়, স্টেজ হওয়া মানে ছোট গাছ স্টেজ হওয়া মানে কি, ধাপ হওয়া মানে কি, সে যখন বড় হবে আস্তে আস্তে, তখনই সে ওই পোকার জন্য কি হয়ে যাবে, পোকার জন্য খাবার হয়ে যাবে। পোকা যখন খেয়ে ফেলবে তার মানে কি, সে ওই ডাচ রোগে আক্রান্ত হবে এবং ডাচ রোগেতে সে ঝুঁকিতে পড়বে। তাই কিনা বলেন তো? বুঝছেন কিনা? হুম। এবার বুঝছেন কিনা 18 যে অ্যান্সার কেন সি হয়েছে? হ্যাঁ, 18 মনে করছি, গুড, হ্যাঁ 18 তো হবেই। এই যে সাব্বির ভাই, হইছে হইছে। 18 কি বুঝছেন সবাই? ক্লাসটাকে একটু স্লো হয়ে যাইতেছে ভাই, স্লো হচ্ছে কারণ আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝাইতে গেলে একটু স্লো হবে। আমাকে একটু এই জায়গায় একটু সময় দিতে হবে। আমি চাচ্ছি তাড়াতাড়ি যাইতে, কারণ আপনারা ধৈর্যহারা হয়ে যান। আর আইএলটিএস এর যাত্রাতে ভাই ধৈর্যহারা কেন হন জানেন? কারণ আপনাদের ব্রেনটা অলরেডি ওয়াশ করা হয়ে গেছে এই টেকনিকের ফাঁদে পড়ে। প্রপার টেকনিক না জেনে, না বুঝে শুধু দৌড়ান। আর এত এত ফ্রি ক্লাস করছেন কোয়ালিটি ছাড়া, যে আপনাদেরকে আসলে বুঝাইতে গেলে দেখা যায় আপনারা একটু ধৈর্যহারা হয়ে যান। হ্যাঁ, একটু সময় দেন আমাকে, হ্যাঁ সময় দেন। আচ্ছা, 18টা এগেন আমি, হ্যাঁ 14 অ্যান্সার 18 অ্যান্সার, দুইটাই অ্যান্সার। কেন দুইটা আমি একটু আপনাদের বলতেছি। আচ্ছা 18টা আমি বলি। আচ্ছা, একটা ছোট গাছ ধরেন, আমরা আমরা যখন একদম ছোট অবস্থায় থাকি, আমাদের ধাপ পরের ধাপ কি, আমরা আস্তে আস্তে ছোট থেকে বড় হব। স্কুলের ক্ষেত্রে যদি চিন্তা করেন, একদম ছোটতে আমরা এর পরের ধাপ হচ্ছে কি, আমরা ক্লাস ওয়ানে পড়বো, এর পরের ধাপ টুতে, এইরকম আমরা ছোট থেকে বড় হই, তাই না? তো একটা ছোট গাছ, সে যখন ধাপ অতিক্রম করবে, স্টেজ মানে ধাপ অতিক্রম করবে মানে কি, সে আস্তে আস্তে যখন বড় হবে, তখন সে ডাচ রোগে ঝুঁকিতে পড়বে, ডাচ রোগের ঝুঁকিতে পড়বে। তাহলে দেখুন, ডাচ রোগ কারা ঘটায় মনে আছে? ওই যে বিটল পোকা। এ নাম্বার প্যাসেজ পরে আসছি কিন্তু, এ নাম্বার প্যারাগ্রাফ পরে আসছি, বিটল পোকা। তাহলে দেখুন, এটার সাথে এখন মিলান। যখন এই গাছটা রিচ করে, রিচ মানে পৌঁছায় 10 থেকে 15 সেন্টিমিটার, মানে ছোট গাছটা আস্তে আস্তে যখন 10 থেকে 15 সেন্টিমিটার হয়, এটা হচ্ছে একটা পারফেক্ট সাইজে চলে যায়। কার জন্য পারফেক্ট সাইজে চলে যায়? ওই পোকার জন্য। আর পোকাটা কি করে? ডাচ রোগটা ছড়ায়। সহজ কথা, পোকা মানেই ডাচ রোগ, মনে রাখেন, পোকা মানেই ডাচ রোগ। তাহলে ওই পোকা মানে ডাচ রোগ, ওই পোকাটা ওই পারফেক্ট সাইজ কার জন্য? পোকার জন্য। একটা গাছ যখন ছোট থেকে বড় হচ্ছে, পোকাটার জন্য সে পারফেক্ট সাইজ হয়ে যাচ্ছে, মানে ডাচ রোগের জন্য সে পারফেক্ট সাইজ, তার মানে ডাচ রোগের ঝুঁকিতে সে পড়তেছে। বুঝছেন কিনা? ছোট গাছ ধাপে ধাপে ডাচ রোগের ঝুঁকিতে পড়তেছে। এবার কি বুঝছেন? বুঝছেন কিনা? ওকে ভাইয়া, দুইটা আনসার আমি একটু পরে বলতেছি, এইটা এতটুকু বুঝছেন কিনা বলুন। ওকে, এখন আমি হচ্ছে আপনাদেরকে বলি কেন আহ, এই এই যে সি আনসারটা দুইবার হয়েছে কেন। কারণ আপনি একটু প্রশ্নে আসুন, এই জায়গাটা আমি একটা মার্ক করছিলাম, বলছিলাম আপনাদেরকে বলবো, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। এইটার মানে হচ্ছে শুধুমাত্র, শুধুমাত্র একদম অন্তরের অন্তঃস্থলে গেঁথে নিবেন, শুধুমাত্র, শুধুমাত্র একটা প্যাসেজ থেকেই দুইবার অ্যান্সার হবে। একটা প্যাসেজ, সেটা এ বি সি ডি যেটাই হোক, দুইবার অ্যান্সার হবে। সো আমরা সি থেকে অলরেডি কিন্তু দুইটা অ্যান্সার পেয়ে গেছি। যখনই আপনি এইরকম কথা ইনফরমেশন ম্যাচিং সলভ করতে গিয়ে পাবেন বা প্যারাগ্রাফ ম্যাচিং সলভ করতে গিয়ে পাবেন, তখনই আপনি বুঝবেন একটা প্যারাগ্রাফ দুইটা অ্যান্সার ক্যারি করে। ওকে, এতটুকু কি বুঝাইতে পারছি? এই জন্য এখানে আমরা সি থেকে দুইটা অ্যান্সার পাইছি। আমরা জানতাম আমরা সি থেকে যে পাবো, কিন্তু আমরা সলভ করতে গিয়ে পাইছি। আর বাদ বাকি অংশটা আমরা কালো করে দিচ্ছি। বাদ বাকি অংশ আই থিঙ্ক আপনারা এখন কালো করতে পারবেন। আমি জাস্ট এই এই অংশগুলো কালো করে দিই। বুঝছেন তো? যে কালো করে দিবেন, তাহলে আপনার জন্য পড়া ইজি হয়ে যাবে, আর হিজিবিজি লাগলো না, আপনি বুঝে ফেলতে পারবেন। আর কম্পিউটার টেস্ট দিলে আপনি কালো করবেন, আর যদি কম্পিউটার টেস্ট না দেন আপনি হচ্ছে কেটে দিবেন, পেপার বেস দিলে কেটে দিবেন, শেষ হয়ে যাবে। আচ্ছা, এইবার এইবার আমি আপনাদেরকে একটু বলি। আমি হচ্ছে, যেহেতু ক্লাসের সময় এত বেশি না, আমি হচ্ছে যেগুলো প্যারাগ্রাফ থেকে অ্যান্সার আছে ওইগুলো আমি টাচ করি, তখন আপনি বুঝতে পারবেন। যেমন আমাদের অ্যান্সার হচ্ছে ধরেন ই থেকে আসে, আমরা ই নাম্বারটা পড়ি, ই থেকে কিভাবে অ্যান্সার আসে, ডি থেকে অ্যান্সার নাই, আমি জাস্ট ওইটাই আপনাকে বুঝাই। তাহলে আপনি বাসায় সলভ করার সময় ডি থেকে কেন অ্যান্সার নাই সেটা খুঁজতে পারবেন আজকে ক্লাসের পর।
আপনি বুঝে ফেলতে পারবেন যদি আপনি সম্পূর্ণ ক্লাসটা করেন, অবশ্যই আপনি বুঝবেন না যে ডি থেকে কেন অ্যান্সার নাই। সো আমি ই থেকে যে অ্যান্সার হয়েছে সেটা আমি বলি, ই থেকে এখানে অ্যান্সার আছে। এবং আমরা আরেকটা কাজ করে ফেলি, এখন আমি আপনাদেরকে আরেকটু ইজি করাই। ক্লিয়ার? ইজি কি, 14 নম্বরের অ্যান্সার হয়ে গেছে, আমরা 14টা কেটে দিই, কারণ এটা আমরা অ্যান্সার পেয়ে গেছি। 16 অ্যান্সার হয়ে গেছে, এইটাও কেটে দিই, এইটাও আমরা অ্যান্সার পেয়ে গেছি। আমরা 18 অ্যান্সার হয়েছে, সেটাও কেটে দিই, কারণ 18 আমরা পেয়ে গেছি। তাহলে বাকি থাকলো কি ভাইয়া? বাকি থাকলো দুইটা, এবং এই দুইটা আমরা একবার পড়ে ফেলি। এ ডিফারেন্স অপিনিয়ন, একটা ভিন্ন মত, ভ্যালু, মূল্য, রিইন্ট্রোডিউসিং, পুনরায় পরিচিত করা। এলম হচ্ছে গাছ, গাছকে পুনরায় পরিচিত করার মূল্যটা নিয়ে একটা ভিন্ন মত আছে। সহজ কথা, গাছকে পুনরায় পরিচিত করা নিয়ে একটা ভিন্ন মত। এইটা একটা আমরা খুঁজবো কোন পেসেজে আছে। আরেকটা খুঁজবো এই লোকেশন, একটা লোকেশনের কথা বলবে, যে লোকেশনে ডাচ রুকটা পালিয়ে যায়, মানে যে লোকেশনে ডাচ রুকটা অ্যাটাক করতে পারে না, আসতে পারে না। ওকে, সো এখন আসুন ই। Given how ingrained elm in British culture, elm মানে গাছ, it's unsurprising that tree has many advocates। আচ্ছা, এগুলো দরকার নাই। পিটার বোর্ড, আচ্ছা এগুলো I saw Dutch elm disease unfold as a small boy, he says the elm should be part of rural England, okay, but I remember watching trees just lose their leaves and they really stayed with me today। The city of Brightons, এটাতে দাগ দিই, সিটি অফ ব্রাইটন, ব্রাইটন শহরের কথা বলতেছে। ব্রাইটন শহর, এলম গাছ আছে কতটা, ব্রাইটন শহরে গাছ আছে কতটা দেখেন তো। 17,000 এলম গাছ আছে, 17,000। ওকে, লোকাল ফ্যাক্টরস, ব্রাইটন শহরে গাছ আছে 17,000। লোকাল ফ্যাক্টরস appear to have contributed for to their survival। Strong winds from the sea make it difficult for the determined elm bark beetle to attack। আচ্ছা, এই জায়গাটা পরে ব্রাইটন শহরে গাছ আছে 17,000, লোকাল, স্থানীয় কিছু ফ্যাক্টর আছে। সহজ কথা, স্থানীয় কিছু নীতিমালা আছে যেগুলা তাদেরকে টিকে থাকতে সহায়তা করে, দেয়ার সার্ভাইভাল, তাদেরকে টিকে থাকতে। তা এই দেয়ার বলতে কাকে বোঝাচ্ছে মনে আছে? দেয়ার বলতে ওই গাছগুলাকে বোঝাচ্ছে, ওই গাছগুলা টিকে আছে। কিছু লোকাল মানে স্থানীয়, ওই ব্রাইটন শহরের কিছু ফ্যাক্টরের কারণে ওই গাছগুলা টিকে আছে। ওই ফ্যাক্টরগুলা কি? স্ট্রং ওয়াইন্ড মানে প্রচন্ড বাতাস, প্রচন্ড বাতাস। সি, সমুদ্র থেকে যে প্রচন্ড বাতাস আছে, এই বাতাসটা ডিফিকাল্ট করতেছে, কঠিন করতেছে। ডিটারমাইন নির্ণয় করতে, আলম বিটল অ্যাটাক মানে সহজ কথা, বিটলের অ্যাটাক, বিটল মানে ওই পোকা, ওই ভাইরাস, ওই ডিজিজ, রোগ, ওই রোগের অ্যাটাক থেকে, আক্রমণ থেকে প্রচন্ড বাতাস কি করতেছে? ওই রোগের আক্রমণটাকে কঠিন করতেছে। তার মানে ওই রোগটা কি করতেছে? ওই রোগটা সহজে অ্যাটাক করতে পারতেছে না। ওই রোগটা, ওই বিটল নামক যে ডাচ ডিজিজ বা পোকাটা, ওই পোকাটা সহজে অ্যাটাক করতে পারতেছে না। কারণ কি? কারণ ওই ব্রাইটন শহরের কিছু স্থানীয় ফ্যাক্টর আছে। যে ফ্যাক্টরটা কি? যে সমুদ্র থেকে কিছু প্রচন্ড বাতাস আসতেছে, ওই বাতাসটা, ওই রোগটা ওই বাতাসের সাথে এসে, ওই বাতাসে বাধা পেয়ে অ্যাটাক করতে পারতেছে না। ক্লিয়ার? অ্যাটাক করতে পারতেছে না। তাইলে এটা কোনটা অ্যান্সার হবে বলেন আপনি? আমাদের হাতে তো দুইটা আছে। গুড, এই যে দেখেন আপনারাই অ্যান্সার করতে পারতেছেন 17। এই লোকেশন, একটা লোকেশনের কথা বলতেছে, এই লোকেশনটা কি? সিটি অফ ব্রাইটনস, এই জায়গার নাম, যেটাতে কি হচ্ছে, ডাচ রোগটা, ডাচ ডিজিজটা কি করতে পারতেছে না, এসকেপ, পালিয়ে যাচ্ছে, অ্যাটাক করতে পারতেছে না। কারণ কি? এইখানে কি হচ্ছে, ওই বাতাসটা আসতেছে, এই জন্য অ্যাটাক করতে পারতেছে না। এবার কি আমি বুঝাইতে পারছি বলেন তো? অ্যাটাক, ডিজিজ হচ্ছে রোগ, রোগ হচ্ছে বিটল, ওই পোকা। আমি একটা কথা আপনাদের বলছিলাম, পোকা মানেই হচ্ছে রোগ, কারণ পোকাটাই ডাচ ডিজিজ নিয়ে আসে, পড়াইছি তাই না? সো অ্যাটাক, অ্যাটাক কি বলতেছে? ডিফিকাল্ট অ্যাটাক মানে অ্যাটাকটা কঠিন হয়ে যাচ্ছে। কে অ্যাটাক করতে পারতেছে না? ওই পোকাটা। পোকা রোগ নিয়ে আসে, তাহলে সে অ্যাটাক করতে পারতেছে না মানে কি? ওই পোকাটা পালিয়ে যাচ্ছে। এসকেপ করা মানে কি? অ্যাটাক করতে না পারা। সহজ কথা, এসকেপ মানে অ্যাটাক করতে পারতেছে না। ক্লিয়ার? কেন অ্যাটাক করতে পারতেছে না? কারণ ওই যে শহরের কিছু স্থানীয় ফ্যাক্টর আছে, ওই ফ্যাক্টরটা কি? ফ্যাক্টরটা হচ্ছে ওই শহরের সমুদ্র থেকে একটা প্রচন্ড বাতাস আসে। এবার কি বুঝাইতে পারছি ভাইয়া? গুড। তার মানে আমাদের 17 অ্যান্সার হয়ে গেল। গুড। তার মানে আমরা 17টাও বাদ দিয়ে দিব, কেটে দিব। এবার আমাদের আর একটা অপশনই বাকি। একটা অপশন কি? একটা ভিন্ন মত আছে,
ভ্যালু, মূল্য, রিইন্ট্রোডিউসিং এলম, পুনরায় এমটাকে পরিচিত করা, পুনরায় এমটাকে পরিচিত করার জন্য একটা ভিন্ন মত আছে। সো আমি আপনাদেরকে হচ্ছে আপনারা বাসায় এফ নাম্বারটা পড়বেন, এটা আপনাদের কাজ। এফ নাম্বার পরে আপনারা দেখবেন এফ থেকে কেন অ্যান্সার হয় নাই, সেই ভাবে আপনারা সাপোর্টিং আইডিয়া নিবেন, না মেইন আইডিয়া নিবেন, তাহলে পাবেন। আমি জি নাম্বারটা দেখে, এবং এটা জি নাম্বারে অ্যান্সারটা আছে, কিভাবে জি নাম্বার অ্যান্সার আছে সেটা আমি বুঝাই। দেখুন, raises question social acceptance. Acknowledge Russell. If we are putting Elm back into the landscape, a small element of it's not native. Are we bothered about that? For her, the environmental case for reintroducing Elm is strong. দেখুন, দ্য এনভায়রনমেন্টাল কেস, পরিবেশগত, সহজ কথা, পরিবেশগত এনভায়রনমেন্টাল রিইন্ট্রোডিউসিং এলম, গাছটাকে পরিচয় করার পরিবেশগত কারণটা হচ্ছে স্ট্রং। কেস মানে হচ্ছে কারণ, সহজ কথা এখানে মনে রাখবে, কেস মানে হচ্ছে কারণ। গাছটাকে পুনরায় পরিচিত করার এনভায়রনমেন্টাল পরিবেশগত কারণ হচ্ছে খুবই স্ট্রং। ক্লিয়ার? দে উইল হোস্ট ওয়াইল্ড লাইফ, তারা বন্যপ্রাণীকে কি করে আশ্রয় দেয়, তারা ওই যে হোস্ট ওয়াইল্ড লাইফ, বন্য প্রাণীকে আশ্রয় দেয়। ক্লিয়ার? হোস্ট করে, আশ্রয় দেয়। আদার্স আর মোর ওয়েরি, দেখুন অন্যরা এটা নিয়ে কি আছে, চিন্তায় আছে। তার মানে এই মত নিয়ে, দেখুন এইখানে অ্যান্সার কিন্তু আদার্স আর মোর ওয়েরি, অন্যরা এটা নিয়ে চিন্তায় আছে। কি নিয়ে চিন্তায় আছে? যে এনভায়রনমেন্টাল কেস নিয়ে, গাছটাকে পরিচিত করার ক্ষেত্রে এনভায়রনমেন্টাল কেসটা হচ্ছে শক্তিশালী, কিন্তু অন্যরা এটা উল্টো কথা বলতেছে, ডিফারেন্স অপিনিয়ন আসতেছে। দেখুন, অন দ্য ফেস অফ ইট ইট সিমস লাইক গুড আইডিয়া, দ্য প্রবলেম, এই যে দেখুন সমস্যা, তার মানে অলরেডি কিন্তু আপনি পেয়ে গেছেন, আর না পড়লে আপনার হবে। সেটা কি? যে আমরা এখানে পেলাম যে গাছটাকে পুনরায় পরিচিত করার ক্ষেত্রে পরিবেশগত কারণটা শক্তিশালী, কিন্তু অন্যরা এইটার ক্ষেত্রে একটা প্রবলেম পাচ্ছে। তার মানে ডিফারেন্স অপিনিয়ন ক্রিয়েট হচ্ছে, তাই কি না? ডিফারেন্স অফ অপিনিয়ন ক্রিয়েট হচ্ছে কোন ব্যাপারে? ক্রিয়েট হচ্ছে পুনরায় গাছটাকে পরিচিত করার ক্ষেত্রে, এবং পুনরায় গাছটাকে পরিচিত করার মূল্যের ক্ষেত্রে, কারণ গাছটার মূল্য কি? গাছটা এনভায়রনমেন্টাল পরিবেশগত দিক থেকে ভালো, তাই কি না? অ্যান্সার কি পাচ্ছেন? বুঝছেন অ্যান্সারটা? এখানে আমি ছাড়া যে 40 জন আছেন ভাইয়া বা আপুরা, আপনারা কি ক্লিয়ার হইতে পারছেন যে অ্যান্সার কিভাবে আমরা সাপোর্টিং আইডিয়া ধরে ইজিলি বের করতে পারি? তাহলে দেখুন, আমাদের মেইন যে অংশটা আজকের ক্লাসের ছিল, মানে অনেক এফোর্ট দিতে হয়েছে বা অনেক সময় নিয়ে বুঝাইতে হয়েছে, এখন আমরা খুব ইজিলি বুঝে ফেলতে পারবো বাদ বাকি জিনিসগুলা। সেটা ছিল এই যে, হ্যাঁ, এই ক্লাসটা বারবার করবেন, এই ক্লাসটা বারবার দেখবেন, এবং আমি যে কথা বলছি আপনি সেম কাজটা করবেন বাসায়, তখন পারবেন। আমার কথা শুনে শুনে ক্লাসে সলভ করবেন, এবং এই প্যাসেজটা সেম ওয়েতে আপনি বাসায় সলভ করবেন, তখনই পারবেন। আর একা করতে গেলে অনেক বেশি কঠিন লাগে, কারণ আপনি আমি যে প্রসেসটা দিছি এই প্রসেসে তো আপনি করতেছেন না। ইভেন টেনশন নেওয়ারও কিছু নাই। এই আমি কেমব্রিজ বই সলভ করতে গিয়ে আরো পাইছি ইনফরমেশন ম্যাচিং আপনাদের আছে, এবং ওই ক্লাসগুলোও তো আমি নিব, সো ওই ক্লাসগুলোতে আমি ইনফরমেশন ম্যাচিং আরো প্র্যাকটিস করাবো। ক্লিয়ার? রিইন্ট্রোডিউস কথাটা কই, দেখুন 15তেই লিখা আছে রিইন্ট্রোডিউস, জিতেও লিখা আছে রিইন্ট্রোডিউস, আমি হাইলাইট করছি, দেখছেন? লিখেই তো আছে। রিইন্ট্রোডিউস মানে পুনরায় পরিচিত করা। আচ্ছা, আমি আবার 15 নম্বরটা রিপিট করতেছি। একটা ভিন্ন মত, পুনরায় গাছটাকে পরিচিত করার মূল্যের ক্ষেত্রে, পুনরায় গাছটাকে যে আমি পরিচিত করাচ্ছি, এইটা করানোর মূল্যটা কি, মানে ওইটার ভ্যালু কি, ওই ভ্যালুর ব্যাপারে একটা ভিন্ন মত আছে। সেটা কি? এই যে দেখুন, দ্য এনভায়রনমেন্টাল কেস, পরিবেশগত কারণ, রিইন্ট্রোডিউসিং এলম, গাছটাকে পুনরায় পরিচিত করা, স্ট্রং, শক্তিশালী। কারণ কি? এটা বন্যপ্রাণীকে সুরক্ষা দেয়, কিন্তু অন্যরা এইটার ক্ষেত্রে একটা চিন্তার বিষয়ে ফেলতেছে, কারণ তারা এখানে প্রবলেম পাচ্ছে। তাহলে একবার বলতেছে, একজন পার্টি বলতেছে এই গাছটা ইন্ট্রোডিউস করাটার জন্য পরিবেশগত সুবিধা আছে, আবার অন্যরা বলতেছে এটা সমস্যা আছে, তার মানে এখানে ভিন্ন মত হইল, তাই না? তার মানে ডিফারেন্স অপিনিয়ন, অপিনিয়ন মানে কি? মত। ডিফারেন্স মানে ভিন্ন, ভিন্ন মত হইল। রিইন্ট্রোডিউসিং এলম, কোন ব্যাপারে কথা হচ্ছে? রিইন্ট্রোডিউসিং এলম নিয়ে, সো এটা তো আর আছে। ভ্যালু, ভ্যালু মানে তার মূল্য নিয়ে, ইয়েস, তার এনভায়রনমেন্ট, পরিবেশগত মূল্য নিয়েই তো কথা হচ্ছে, পরিবেশগত সুবিধা, পরিবেশগত বেনিফিট নিয়েই তো কথা হইছে। এবার কি আমি বুঝাইতে পারছি? ক্লিয়ার? এখন আমি আপনাদেরকে বলি, দেখুন, আমরা এ, বি, সি, ডি, ই, এফ, জি, 7টা প্যাসেজ থেকে, মানে এই প্যাসেজের অন্তর্গত 7টা প্যারাগ্রাফ থেকে আমরা কয়টা প্যারাগ্রাফে অ্যান্সার পাইছি? একটা,
দুইটা, তিনটা, চারটা, তিনটা প্যারাগ্রাফ থেকে অ্যান্সার পাই নাই, চারটা প্যারাগ্রাফ থেকে অ্যান্সার পাইছি। ইনফরমেশন ম্যাচিং বা প্যারাগ্রাফ ম্যাচিং এর মজা এটাই। ইনফরমেশন ম্যাচিং বা প্যারাগ্রাফ ম্যাচিং এ আপনি হচ্ছে সবগুলা প্যাসেজ থেকে অ্যান্সার পাবেন না, কয়েকটা প্যাসেজ থেকে অ্যান্সার পাবেন। ওই কয়েকটা প্যাসেজ আপনাকে এইভাবে আমি যে ওয়েটা দেখাইছি সেম ওয়েটা আপনি খুঁজে বের করে করবেন। আর যখনই আপনি এই ধরনের কথা পাবেন, এই ধরনের ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, তখন আপনি কি বুঝবেন যে একটা প্যারাগ্রাফ, শুধু একটা প্যারাগ্রাফ দুইটা অ্যান্সার ক্যারি করবে, দুইটা অ্যান্সার। সো আমরা একটা প্যারাগ্রাফ যে দুইটা অ্যান্সার ক্যারি করছে সেটাও আমরা দেখে ফেলছি। ওকে, এরপরের কাজটা কি? এরপরের কাজ হচ্ছে আপনি আহ, এই যে সাপোর্টিং আইডিয়া আর মেইন আইডিয়া নিয়ে খেলবেন, আপনার অ্যান্সার চলে আসবে। শুধু এইটার ক্ষেত্রে না, আমি এখন আপনাদেরকে লিস্ট অফ পিপল সলভ করার ক্ষেত্রে এই থিওরিটা দিব। সাপোর্টিং আইডিয়া বাদ দিবেন, মেইন আইডিয়া নিয়ে খেলবেন, অ্যান্সার চলে আসবে, শেষ। আচ্ছা, তো আমাদের ইনফরমেশন ম্যাচিং কিন্তু হয়ে গেছে। এবার আমি আপনাদের অনেক টেকনিক আসবে। দেখুন, এ নাম্বার প্যারাগ্রাফ কেন পড়ছিলাম মনে আছে বলেন তো? এ নাম্বার প্যারাগ্রাফ কেন পড়ছিলাম চেটে একটু লিখেন, এ নাম্বার প্যারাগ্রাফ কেন পড়ছিলাম? প্যারাগ্রাফ কেন পড়ছিলাম? এ নাম্বার প্যারাগ্রাফ প্রথম 4 লাইন বুঝার জন্য, আইডিয়া নেওয়ার জন্য যে প্যাসেজটা কি, টোটাল প্যাসেজটার মধ্যে কি কি জিনিস আছে সেটা বোঝার জন্য। কোন কোন প্যারাগ্রাফে টাচই হয় নাই, এটা বলতে পারবেন? কোন কোন প্যারাগ্রাফে টাচ হয় নাই? এটা কেন বলতেছি, এখন আপনাদেরকে আমি কিছু জিনিস খোলাসা করব। কোন কোন প্যারাগ্রাফে আমরা টাচ করি নাই? ডিএফ। ওকে, এখন আইএলসে কেমব্রিজ বইটা যখন বানানো হয়, ওরা হচ্ছে এমন ভাবে প্রশ্নটা সেট করে যে কোনো না কোনো প্যারাগ্রাফ আপনাকে টাচ করতে হবে, কোনো প্যারাগ্রাফ বাকি দিয়ে আপনি যেতে পারবেন না। ওকে, সো এখন অনেক মজার মজার টেকনিক আসবে, সেটা একটু দেখুন। এখন অনেক মজার কথা আপনারা শুনতে পারবেন। আগের জিনিসগুলো কাঠখুট্টা লাগলো, কারণ নতুন জিনিস পড়াইতে গিয়ে আপনাদের কাঠখুট্টা লাগছে। আমরা ডি তে চলে যাব শুরুতে। ডি তে গিয়ে আমরা দেখবেন ডি এবং এফ থেকে আপনি সামারি পাবেন, যেগুলোতে টাচ হয় না এগুলো থেকে পাবেন সামারি। ক্লিয়ার? সামারি, কমপ্লিট দ্য সামারি বিলো। এইখানে এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়ান ওয়ার্ড অনলি। ওয়ান ওয়ার্ড অনলি মানে কি? আপনি জাস্ট একটা শব্দ, একটা শব্দ দাগাবেন, একটা শব্দ লিখবেন, একটা শব্দ, এর বেশি না। কোনো নাম্বার লিখতে পারবেন না, শুধুমাত্র শব্দ। পপুলার ট্রি, এই জনপ্রিয় গাছটার ব্যবহার। দেখুন, আমরা এত প্যারাগ্রাফ পড়ছিলাম, ব্যবহার কোন কোন জায়গায় সেটা নিয়ে পাইছিলাম। বরং একটা জিনিস পাইছিলাম যে কি, যে ওই গাছটা থেকে নৌকা তৈরি করা হয়, বাট ব্যবহার নাই। সো আমরা ডিতে চলে যাই, এটা হলো টেকনিক, ডিতে চলে যাই। দেখুন, ফর 100 অফ ইয়ার্স। 100 অফ ইয়ার্স মানে কি জানেন তো? 100 বছর। 100 বছর মানে সেঞ্চুরি। প্যারাফ্রেজ করছে কিভাবে দেখছেন? এগুলো এখন মজা করে আমরা শিখবো। দ্য অনলি ট্রি, একমাত্র গাছ, দ্যাট ওয়াজ মোর পপুলার ইন ব্রিটেন, যেটা ব্রিটেনে অনেক বেশি পপুলার দেন এলম। এলম গাছ থেকে ওয়াজ কি, ওই গাছের নামটা কি, ওইটা আপনাকে জানতে চাচ্ছে। দেখুন, আমরা এখন কিওয়ার্ড গুলা দাগ দিই। অনলি ট্রি, একমাত্র গাছ, মোর পপুলার, অনেক বেশি পপুলার, দেন এলম, এলম গাছ থেকে। মানে এলম গাছ থেকে সবচেয়ে বেশি পপুলার গাছটা কি? এখন আসুন। ফর সেঞ্চুরি, সেঞ্চুরিজ মানে 100 অফ ইয়ার্স, প্যারাফ্রেজ হয়েছে, ইজি আমরা বুঝে ফেলছি। এলম ran a close second to oak, এই শব্দটা, এই জায়গাগুলো আমরা একটু দাগ দিই। এখন আমি আপনাদেরকে বুঝাই। এলম ran a close second to oak, এটা মানে হচ্ছে এলম ওক গাছের থেকে 2 নম্বর পজিশনে আছে, অর্থাৎ এলম ওক গাছের পরেই আছে। এলম ran a close second, ran a close second হচ্ছে একটা ফ্রেজ, দ্বিতীয় পজিশনে আছে। কার পজিশনে আছে? ওক গাছের। তার মানে অনলি ট্রি যেটা মোর পপুলার ইন ব্রিটেন দেন এলম, এলম গাছ থেকে সবচেয়ে বেশি পপুলার গাছ কোনটা? ওক। কারণ কি, ওক গাছ থেকে 2 নম্বর পজিশনেই তো এলম আছে, তার মানে প্রথমে কে আছে? ওক না? এবার কি বুঝতে পারছেন? দেখছেন এই একটা কয়েকটা শব্দকে কেমনে প্যারাফ্রেজ করে ওরা দিছে। আপনি যদি কিচ্ছু নাও বুঝেন, তাও আপনি হচ্ছে সেকেন্ড টু ওক, এই কথাটা দেখেন। ওক, এলম আছে সেকেন্ডে, তাহলে ওক ফার্স্টে, শেষ। আপনি ধরেন রেনে ক্লোজ বুঝেন নাই, বাদ, এটা দরকার নাই তো। সেকেন্ড টু ওক, এল সেকেন্ড টু ওক, রেনে ক্লোজকে আপনি হচ্ছে কালো করে দেন। আপনি জাস্ট দেখেন সেকেন্ড টু ওক, তার মানে এলম গাছ সেকেন্ড টু ওক, ওকে 2 নম্বর পজিশনে আছে, তার মানে ওক আছে প্রথমে। ক্লিয়ার? এবার কি বুঝছেন সবাই? বুঝছেন কিনা? গুড। এবার দেখুন, স্টার্টিং ইন দ্য ব্রোঞ্জ এজ, ব্রোঞ্জ এইজের শুরুতে, ব্রোঞ্জ এইজের শুরুতে। দেখুন, এখন আমরা খুঁজবো কি স্টার্টিং ইন দ্য ব্রোঞ্জ এজ কোন জায়গায়। দ্য ইউজ অফ এলম ইজ থট টু গো ব্যাক টু দ্য ব্রোঞ্জ এজ, এই যে দেখুন ব্রোঞ্জ এজ দাগ দিয়ে দিলাম। তার মানে এর মাঝখানের অংশগুলো থেকে আমাদের কিছু পড়া লাগবে না। আচ্ছা, আপনাদের একটু বলি, আমি আবারও বলতেছি, আজকে 2 নম্বর ক্লাস। আমাদের কিন্তু দিল্লি অনেক দূর, দিল্লিতে আমাদের পাড়ি যেতে গেলে, এই দিল্লি মানে আবার ইন্ডিয়ার দিল্লি না,
এই দিল্লি মানে হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে আমাদের আরেকটু পথ যাইতে গেলে আমার সাথে আপনাদের থাকা লাগবে এই লাইভ ক্লাসে। আমি আকিল ভাই এবং আপনার ইসমাম ভাই আমরা সবাই ক্লাস নিব এই প্ল্যাটফর্মে। এই কেমব্রিজ ট্রিনিটির উপর আমরা একদম ভেঙ্গে ভেঙ্গে সলভ করব, কেমব্রিজ ট্রিনিটি একদম খায়া দিব। তো এই খায়া দিতে গেলে আপনারা থাকা লাগবে, এবং আপনাদের জন্য প্রত্যেক মাসে আমাদের আপনাদের রেসপন্সের উপর, আপনারা যদি চান আপনাদের ভালো, আপনাদের রেসপন্সের উপর আমরা প্রত্যেক মাসেই এইরকম ফ্রি কন্টেন্ট নিয়ে আসবো, লিসেনিং নিয়ে আসবো, রাইটিং নিয়ে আসবো। সো আপনারা যদি আমাদের সাথে থাকেন এই কাজটা অনেক বেশি ইজি হবে। ওকে। ব্রোঞ্জ এজ, মেনি টুলস মেড ফ্রম এল, অনেক টুলস, মেনি টুলস মেড এল, এলম থেকে অনেক টুলস তৈরি হয়েছে দেখুন। আচ্ছা, ইট ওয়াজ ওয়াইজলি ইউজড ফর টুলস, তো এটা মিলছেই তো, হ্যাঁ। মেড ফ্রম এলম, এলম গাছ থেকে, ইট ওয়াজ ওয়াইজলি ইউজড ফর টুলস, টুলস এর জন্য ব্যবহার হয়েছে, সো এটা তো এটা মিলেই গেছে, সো এগুলা বাদ, শেষ। এরপরে দেখুন, পিপুল ইউজ টু মেক ওয়েপন্স, পিপুল ইউজ করছে কিসের জন্য? অস্ত্রের জন্য। ওয়েপন্স আপনি কোন জায়গায় পাবেন? এই যে দেখুন, এলম অলসো প্রেফার্ড মেটেরিয়াল ফর শিল্ড অ্যান্ড আর্লি সোর্ড, সোর্ড হচ্ছে কি? তরবারি। তার মানে তরবারি কি একটা অস্ত্র না? তলোয়ার, তলোয়ার অস্ত্র না? তার মানে এইটার সাথে এটা সিনোনিম মিলছে, বুঝছেন? সো আপনাকে সিনোনিম আলাদা করে মুখস্থ করার দরকার নাই, আপনি এটা এটা দেখলেই বুঝবেন, ওয়েপন মানে অস্ত্র, সোর্ড মানে অস্ত্র, শেষ। ইন দ্য 18th সেঞ্চুরি, এইটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। ইন দ্য 18th সেঞ্চুরি, দেখুন একদম খাপে খাপ মিলতেছে, ক্লিয়ার। এবং সামারি কিন্তু সিরিয়াল মেনটেন করে, সো সিরিয়াল মেনটেন করে আসতেছে, সিরিয়াল কিন্তু সে মেনটেন করতেছে। ইট ওয়াজ গ্রোন টু প্রোভাইড উড ফর বক্সেস অ্যান্ড ড্যাশ। আচ্ছা, সহজ কথা, ইট বলতে ওই গাছটাকে বোঝাচ্ছে। সে কি দেয়? কাঠ দেয়, সহজ কথা, এটা দাগ দিব। উড প্রোভাইড, সে কাঠ, মানে কাঠ দেয়। এই কাঠ দিয়ে কি তৈরি করা হয়? বক্স, বক্স তৈরি করা হয়, এন্ড ড্যাশ এবং আরো কিছু। তার মানে এন্ডের আগে এরকম যা জিনিস তৈরি করা হচ্ছে, এন্ডের পর এরকম তৈরি করার একটা ব্যাপার আসবে। ইট ওয়াজ প্ল্যান্টেড মোর ওয়াইডলি এন্ড ইটস উড ওয়াজ ইউজড ফর আইটেম সাচ এস স্টোরেজ ক্রেটস অ্যান্ড ফ্লোরিং। তাহলে দেখুন, ইটস উড, উড ওই যে তার উড, এই যে তার প্রোভাইড উড পাইছেন, মিলছে। এটাকে ইউজ করা হয় কিসের কাজে? ইউজ করা হয় ফর, কিসের জন্য? সাচেস বলতে উদাহরণ বোঝায়, উদাহরণ হিসেবে কি বলতেছে? স্টোরেজ ক্রেটস, স্টোরেজ ক্রেটস মানে হচ্ছে বক্স, স্টোরেজ ক্রেটস মানে হচ্ছে কি? বক্স। সেটা বক্সের জন্য ইউজ করা হচ্ছে। আর কিসের জন্য? ফ্লোরিং এর জন্য, সো আপনি ফ্লোরিংটা লিখবেন, এই যে ফ্লোরিং, ক্লিয়ার। আচ্ছা, বক্সেস, এখানে কি প্লুরাল না? বক্সের প্লুরাল হচ্ছে বক্সেস। ক্রেটস, ক্রেটস হচ্ছে ক্রেটের প্লুরাল, ক্রেটস। তার মানে মিলতেছে, বুঝছেন? আর বাকি আছে কি? ফ্লোরিং, ফ্লোরিং। এবার কি ক্লিয়ার? আমারে বলুন। হ্যাঁ, এইগুলা হচ্ছে এত ট্রিক্স টিপস ভাই আমি নিজেও পারি না। এগুলা আগে পরে আপনি জাস্ট এইটা খুঁজবেন, এন্ডের আগে বক্স, বক্সেস আছে, মানে একটা বক্সের বানাচ্ছে, সে কি বানাচ্ছে? বক্সেস বানাচ্ছে, এন্ড কি বানাচ্ছে। তো একই রকম এই কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে স্টোরেজ ক্রেটস, স্টোরেজ ক্রেটস মানে বক্স, আর কি? ফ্লোরিং, ক্লিয়ার। আচ্ছা, ডিউ টু ইটস স্ট্রেংথ, স্ট্রেংথ মানে কি? তার মজবুতের জন্য। এলম অফেন ইউজড ফর মাইনিং ইকুইপমেন্ট, সে কিসের জন্য ইউজ করা হয়? মাইনিং ইকুইপমেন্টের জন্য ইউজ করা হয়। এই গাছটাকে কিসের জন্য ইউজ করা হয়? ইউজ, ইউজ মানে ইউজ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, মাইনিং ইকুইপমেন্ট। এন্ড, এবং দ্য কেটি শার্কস, এই যে দেখুন কেটি শার্কস, এটা দাগ দিলাম। কেটি শার্কের কিছু একটা, আমি বললাম মাই ফাদার্স ফ্রেন্ড মানে কি? আমার বাবার বন্ধু। মাই ফাদার্স ব্রাদার, আমার বাবার ভাই মানে আমার চাচা। সো মাই ফাদার্স ফ্রেন্ড। তো এইরকম কেটি শার্কস কি? মানে কেটি শার্কের কিছু একটা কনস্ট্রাক্টেড, তৈরি করা হচ্ছে। কেটি, কেটি শার্কের কিছু একটা তৈরি করা হচ্ছে, তার মানে এইখান থেকে আমরা পাইলাম এই গাছটাকে ব্যবহার করা হচ্ছে মাইনিং ইকুইপমেন্টের জন্য, এবং কেটি শার্কের কিছু একটা তৈরি করার জন্য। কনস্ট্রাক্ট করা মানে কি? বিল্ড করা, তৈরি করা। দেখুন, এই যে মাইনিং ইকুইপমেন্ট একদম লাস্টে আছে, আমি আপনাদের গত ক্লাসে বলছিলাম, আমি তুমি সে না বলে, কেউ যদি সে তুমি আমি বলে, তাও কিন্তু একই কথা। আর কি? এই যে দেখুন, মাইনিং আর কেটি শার্ক, ক্লিয়ার। কেটি শার্ক, কেটি শার্ক কি? একটা সেইলিং শিপ, একটা জাহাজের নাম। তার মানে এটা দিয়ে কি তৈরি করা হচ্ছে? বিল্ড, এই যে কনস্ট্রাক্টেড, কি তৈরি করা হচ্ছে? দা কিল, কি তৈরি করা হচ্ছে? কিল তৈরি করা হচ্ছে, কিল। এখন আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই, এবং এইটা আমি এখন আপনাদেরকে বুঝাচ্ছি, কিন্তু এটা কই আছে সেটা আমি আপনাদেরকে দেখায় দিই। আমি কিন্তু এগুলা ইউটিউবে ছাড়ি, আপনারা দেখেন কিনা। দেখুন আমি লিখলাম, এই বেসিক ফাউন্ডেশন আপনাদের ডেভেলপ করে দেই। ইংলিশ শিখতে গেলে ফাউন্ডেশন ডেভেলপ করতে হয় ভাই,
ইংলিশ একটা ভাষা। ভাষা আপনারা শিখতে পারেন না কারণ আপনাদের ফাউন্ডেশন খুবই পুয়ার। দুঃখ নিবেন না, কিন্তু আপনারা এইভাবে শিখেন নাই। কারণ কি, এটা আপনাদের দোষ না। আমরা যারা শিখাই বা আপনারা স্কুল লেভেল থেকে যে কারিকুলামে পড়ে আসছেন, সেটা আসলে ভালো ছিল না, এই জন্যই। ওকে। আচ্ছা, আমি দেখাই। আর এখনো তো হচ্ছে আপনারাও হচ্ছে স্ক্যামের পিছনে দৌড়ান। আহ এই জন্য এই ঝামেলাগুলো হয়। মাই ফাদার্স ফ্রেন্ড। আচ্ছা, একটা সহজ সেন্টেন্স লিখি। লিখলাম, আমার বাবার বন্ধু একজন জেন্টলম্যান। তাহলে এখানে সাবজেক্টটা কে? মাই ফাদার্স নাকি মাই ফাদার্স ফ্রেন্ড? বলেন তো। সাবজেক্টটা কিন্তু মাই ফাদার্স ফ্রেন্ড, আমার বাবার বন্ধু একজন নম্রভদ্র মানুষ। তাহলে কেটি শার্কের কি? ওই যে, তার মানে এটা সাবজেক্ট, সাবজেক্টটা কি হিসেবে আছে? নাউন হিসেবে আছে, নাউন নাউন। তাহলে মাই ফাদার্স ফ্রেন্ড, ফ্রেন্ডটা এখানে নাউন। তার মানে সেলিং শিপ কেটিসার, কেটিসারটা কি? একটা জাহাজ। এই জাহাজের কি তৈরি করা হচ্ছে? দা কিল। এবং আপনাদের আরেকটা জিনিস শিখাই, নাউন দরকার, তাই না? দা এর পরে, দা এবং অফের মাঝখানে নাউন বসে, অথবা দা নামক ডিটারমিনেন্টের পরে কি আসে? নাউন আসে। দা এবং অফের মাঝখানে নাউন আছে, এই জন্য নাউন বসছে। বুঝছেন কিনা? এটা ক্লিয়ার কিনা? এবার বুঝছেন কিনা আমাকে একটু বলুন। মাই, সরি, এখানে ফ্রেন্ডস ফ্রেন্ড লিখে ফেলছি। আশা করি বুঝতে পারছে। মাই ফাদার্স ফ্রেন্ড হবে, মাই ফাদার্স ফ্রেন্ড, আমার পিতার বন্ধু। সো এই যে, এই ফ্রেন্ড হচ্ছে এখানে নাউন হিসেবে মাই ফাদার্স ফ্রেন্ড। তো এখানে কেটি শার্টস কি? কেটি শার্টস কি তৈরি করা হচ্ছে? কনস্ট্রাক্টেড মানে বিল্ড, কি তৈরি করা হচ্ছে? কিল তৈরি করা হচ্ছে। এবং আপনার তো দরকার নাউন, দা এবং অফের মাঝখানে নাউন। ক্লিয়ার? এবার কি বুঝতে পারছি? এবং এইটা নিয়ে আমি একটা ভিডিও করছি কিন্তু, এটা আপনারা দেখেন নাই। আমি দেখাই কোথায় করছিলাম এই ভিডিওটা। আজকে ক্লাসের পরই দয়া করে দেখে নিবেন, এগুলো আপনাদের জন্যই করা। আহ এই যে, তখন আপনার এই যে কিভাবে ইংরেজি বড় বড় বাক্য অর্থসহ বুঝবেন, এইখানে আমি 10টা সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব চিনাইছি। এইটার সিরিজ আমি বের করব। এটার সিরিজ নিয়ে অনেক কাজ আছে। এইটা আপনাদের একটা ভালোবাসার সিরিজ হবে। এইটা দেখলে আপনারা ইংলিশটা আরো আরো শিখতে পারবেন। ক্লিয়ার? আহ একটা ক্লাসে তো আসলে এত কিছু, একটা ক্লাস বললাম 12টা ক্লাস আপনারা অনেক কিছু জানবেন ভাই, অনেক কিছু। টু বি অনেস্ট, জাস্ট একটু ধৈর্য নিবেন। আমি সুস্থ থাকি অসুস্থ থাকি, একদম সিভিয়ার লেভেলের সমস্যা না হইলে আমি আপনাদের ক্লাসগুলো নিবই। সিভিয়ার জোন নিয়ে গত 2টা ক্লাস নিচ্ছি। গতদিনে নিলাম, আজকে নিলাম। সো সিভিয়ার জোন নিয়ে তারপর আমি কমিটমেন্টের ত্রুটি রাখতেছি না। হ্যাঁ, আমি যদি ফিট থাকতাম আরো বেশি ভালো দিতে পারতাম। কথা বলতে একটু কষ্ট হচ্ছে, বাট আমি আমার দিক থেকে বেস্টটা দেওয়ার ট্রাই করতেছি। ওকে, জাস্ট ধৈর্য ধরে থাকুন। ওকে, সো আমরা 2 টাইপের কোশ্চেন সলভ করে ফেললাম। এইবার আমাদের লাস্ট টাইপের কোশ্চেন সলভ করা বাকি। লাস্ট টাইপের কোশ্চেনটা কি? লিস্ট অফ পিপল বা লিস্ট অফ নেমস। আমাকে 1টা মিনিট সময় দেন, আমি একটু পানি খেয়ে আসি। আপনার লিস্ট অফ নেমসটা আমরা এখন ভালো করে দেখবো, লিস্ট অফ নেমস। এবং এইটা দেখতে আমাদের সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট আমরা এটা ক্লিয়ার করে ফেলতে পারবো, কারণ এখন আপনাদের কাছে পুরা প্যাসেজটা পানির মতো ক্লিয়ার হয়েছে। আর আরেকটা কথা বলি আপনাদের, আমি বলছিলাম একটা কথা, দেখছেন যে আমাদের ইনফরমেশন বা প্যারাগ্রাফ ম্যাচিং সলভ করতে গিয়ে আমাদের ডি নাম্বার প্যারাগ্রাফ এবং এফ নাম্বার প্যারাগ্রাফ বাকি ছিল, তাই কিনা? আমরা কিন্তু ইতোমধ্যে ডি প্যারাগ্রাফ থেকে কিন্তু ফুল স্যামারিটার অ্যান্সার পেয়ে গেছি। 3টা প্রশ্নের অ্যান্সার কিন্তু ডি নাম্বার প্যারাগ্রাফ থেকেই পেয়ে গেছি, দেখছেন? সো ওরা কিন্তু সবগুলা প্যারাগ্রাফেই টাচ করবে। এফও কিন্তু বাকি থাকবে না, এফ থেকেও আপনি অ্যান্সার পাবেন। ক্লিয়ার? বিলিভ মি, এফও বাকি থাকবে না, সবগুলা প্যারাগ্রাফ থেকে ওরা কিছু না কিছু টাচ করবেই। সো কোনো প্যারাগ্রাফই খুব একটা বেশি বাকি থাকে না। এটাও আপনি, এগুলা কিভাবে বোঝা যায়? এগুলো ওই যে আপনি যখন প্রশ্ন সলভ করবেন তখন বুঝবেন। এগুলা ভাই আসমান থেকে নাজিল হওয়া কোনো ওহি না, বা কোনো টেকনিক না যেগুলা দেখে আপনারা বিভ্রান্ত হন, ফেসবুকে বলে এইরকম টেকনিক পাই। এগুলা প্রশ্ন সলভ করতে গেলেই টেকনিক পাওয়া যায়। টেকনিক কারা বের করে? আমার আপনার মতো মানুষরাই বের করে, কারণ আমরা পরে অভ্যস্ত যখন হই তখনই আমরা বুঝতে পারি যে এইটা এইভাবে গেছে। তো টেকনিক আহামরি লেভেলে কোনো জিনিস না। এই যে নামগুলো আছে, কয়টা নাম? 3টা নাম। আপনাদের প্রথম কাজ হচ্ছে এই 3টা নাম প্যাসেজের যে যে জায়গায় আছে ওই জায়গাগুলোতে মার্ক করে ফেলা। আপনারা যখন একটু অ্যাডভান্স হয়ে যাবেন, আমি আপনাদেরকে যে ইনফরমেশনটা বলতে চাচ্ছিলাম, যখন ইনফরমেশন ম্যাচিং আমরা পড়ছিলাম তখন কিন্তু আমাদের পড়তে গিয়ে এই নামগুলো চোখে পাইছিলাম, তখনই আমরা চাইলে দাগ দিতে পারতাম। কিন্তু আপনাদের শুরুতে আমি ধরে নিয়েছি যে আপনারা এই কাজটা করতে গিয়ে ঝামেলায় পাকাবেন, এই জন্য আমি শুরুতে বলি নাই। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এই নামগুলা শুরুতে দাগ দিব। কই আছে? একদম স্ক্যান এবং স্কিম করে। আচ্ছা, এইখানে পাইতেছি একটা, এই নামগুলাতে আমরা একটু দাগ দিব।
ভাই একটু আঁকাআঁকি কইরেন না প্লিজ, অন্যদের ডিস্টার্ব হবে। আমরা দাগ দিই। ম্যাট ইলিয়ট, কারেন রাসেল, নামগুলো কি কি? কারেন রাসেল, পিটার বোম। আমরা জাস্ট ডাক নামগুলা নিব, পুরোপুরি সম্পূর্ণ নাম নিব না। ইলিয়ট বাবারে দরকার, রাসেল বাবারে দরকার, আর পিটার বোম, পিটারে দরকার। আচ্ছা, পিটার হচ্ছে ডাক নাম না, বোম বোম, সহজ কথা, বিদঘুটে নাম ভাই। ওকে, ইলিয়ট রাসেল বোম এদের দরকার আমাদের। ওকে, ইলিয়ট রে পাইছি, রাসেল রে বোন রে দেখি, ইলিয়ট রাসেল বোন কোন কোন জায়গায় আছে। ইলিয়ট রাসেল বোন, ভাইয়া সাব্বির ভাই একটু দাগায়েন না প্লিজ, আমাকে একটু সময় দেন, রাত অনেক হয়ে যাচ্ছে। ইলিয়ট রাসেল বোন এগুলোর আমাদের দরকার। ইলিয়ট রাসেল বোন বি নম্বরে কাউরেই পাই নাই। আমি যদি মিসিং করে ফেলি আপনারা আমাকে হেল্প করবেন। ইলিয়ট রাসেল বোন, ইলিয়ট রাসেল বোন, ইলিয়ট রাসেল বোন, এটা দরকার। আচ্ছা, রাসেল পাইছি, রাসেল পাইছি। আর কই কই রাসেল আছে দেখি। এই যে রাসেল সিজ, রাসেল পাইছি। ইলিয়ট রাসেল বোন এগুলা দরকার, এগুলা দরকার। ইলিয়ট রাসেল বোন, ইলিয়ট রাসেল বোন এগুলা দরকার। ডি নাম্বারটাতে কি পাইছি দেখুন তো। ইলিয়ট রাসেল বোন, ইলিয়ট রাসেল বোন না, ডি নাম্বারে নাই। এ, শরীরটা একটু খারাপ তো এই জন্য লাগতেছে চোখে মনে হয় দেখতে পারতেছি না, এইরকম একটা অবস্থা। এই জন্য বারবার কি করতেছি। ইলিয়ট রাসেল বোন, আচ্ছা এইখানে একবার আছে, আরেকবার দেখো, হ্যাঁ আরেকবার বোন পাইছি। সরি, এটা একটু ওইভাবে করি। আখ, ইলিয়ট রাসেল বোন আর দরকার। ইলিয়ট রাসেল বোন, ইলিয়ট রাসেল বোন। ওকে, রাসেল, হ্যাঁ এইখানে আবার পাইছি, ডাক দেন। আর দরকার কি? ইলিয়ট রাসেল বোন, রাসেল, ইলিয়ট রাসেল বোন, ইলিয়ট। মজা পাবেন লাস্টের দিকে, একটা মজা আমি আপনাদেরকে সাথে শেয়ার করবো। ইলিয়ট রাসেল বোন, আচ্ছা শেষ। ইলিয়ট, আরেকটা ইলিয়ট আছে। ইলিয়ট আবার কেউ ইডিয়ট বললেন না, ইলিয়ট সম্মানিত মানুষ। ইলিয়ট রাসেল বোন যদিও আমাদেরকে আইএলটিএস পেইন দিতেছে, বাট আমাদেরকে একটু মজা নিয়ে একটু দেখলাম। ইলিয়ট রাসেল বোন, শেষ, আমাদের দাগ দেওয়া হয়ে গেল। গুড। আচ্ছা, এবার আমরা ইলিয়ট রে একটু দেখি। ইলিয়ট রাসেল বোন, যখন কোনো মানুষ উক্তি দিবে ইনভার্টেড কমার মধ্যে কথা থাকবে, তাই না? উক্তি কোথায় মধ্যে থাকে? ইনভার্টেড কমার মধ্যে থাকে। ওকে, সো সেজ ম্যাট ইলিয়ট, তার মানে এই যে ইনভার্টেড কমা দেখছেন দুইটা কমার মধ্যে, এখানে ইনভার্টেড কমাটা আসে নাই, আমি একটু দিয়ে দিচ্ছি। এই যে ইনভার্টেড কমা, তো দেখুন ইলিয়ট রাসেল বোর্ন, হ্যাঁ। সো ইলিয়ট আমরা, রাসেল বোর্ন আমরা টোটাল প্যারাগ্রাফে ইলিয়ট কয়বার আছে এটা একবার দেখে ফেলি, হ্যাঁ। আমি একবার ছোট করে ফেলি, আচ্ছা বেশি ছোট করলে দেখতে পারবে না। টোটাল প্যারাগ্রাফে ইলিয়ট আছে কয়বার? একবার, দুইবার, তিনবার। টোটাল প্যারাগ্রাফে ইলিয়টের আমরা তিনবার দেখাইছি। রাসেল কয়বার আছে? একবার, দুইবার, তিনবার, চারবার। বাবারে, চারবার আছে রাসেল, এই যে। আর বোর্ন কয়বার আছে? একবার, দুইবার। বোর্ন আছে এখানে তো দুইবারই পাইলাম বোর্ন। হ্যাঁ, বোর্ন আছে হচ্ছে দুইবার। ওকে, তার মানে ইলিয়ট আছে তিনবার, রাসেল আছে চারবার, বোর্ন আছে কয়বার বলেন তো? দুইবার। ওকে, আচ্ছা ইনফরমেশন একটু আমরা যাই, ইনফরমেশন, ইনফরমেশনে যাই। এইখানে অনেক টেকনিক আপনাদের আমি সাথে শেয়ার করবো, টেনশন নেওয়ার কিছু নাই। ওকে, সবচেয়ে কম আছে কে? বোর্ন। সবচেয়ে বেশি আছে কে? রাসেল। এটা না, এইটাই তো আমরা পাইলাম। সবচেয়ে কম আছে কে? বোর্ন। সবচেয়ে বেশি আছে কে? রাসেল। মাঝামাঝি কে আছে? ইলিয়ট। তো আমরা একটা কাজ করতে পারি, সবচেয়ে বেশিটা নিয়ে পড়াশোনা খুব শুরু করতে পারি, অথবা সিরিয়ালি যাইতে পারি, সেটা আপনার ইচ্ছা। ওকে, বাট আমি আমি আজকের ক্লাসে আপনাদেরকে ইজি করার জন্য আমি সিরিয়ালি যাই, হ্যাঁ। আজকের ক্লাসে সিরিয়ালি যাই, এগুলা পরে রিভিল করবো বা বলবোই। আচ্ছা, এইখানে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, কেন এই কথা বলছে? কারণ কি? এই কথা কেন বলছে? এই কথা বলছে এই কারণে, আমাদের নাম আছে তিনটা, কিন্তু এইখানে ইনফরমেশন চাচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে তিনটা নাম, পাঁচটা ইনফরমেশন। তার মানে একাধিক না, একটা নাম, মিনিমাম একটা নাম হইলেও তো একাধিক ইনফরমেশন নিবে,
তাই না? এই জন্য এখানে বলছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। আমি কি বুঝাইতে পারছি? 19, 20, 21, 22, 23 পাঁচটা ইনফরমেশন, নাম আছে তিনটা, তার মানে মিনিমাম একটা নাম একাধিক ইনফরমেশন নিবে। এই জন্যই বলছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। ক্লিয়ার? আচ্ছা, সবচেয়ে বেশি কে? রাসেল। সবচেয়ে কম কে? বোর্ন। যেটা সবচেয়ে কম সেটা শেষে পড়বো, যেটা সবচেয়ে বেশি সেটা আগে পড়বো। এইটা আমাদের ফিলোসফি। যেটা সবচেয়ে বেশি সেটা আগে পড়বো, যেটা সবচেয়ে কম সেটা পরে পড়বো। ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা, তো সবচেয়ে বেশি কোনটা? ইলিয়ট। রাসেল। তো রাসেলটা আগে পড়ে ফেলি, সবচেয়ে বেশি যেহেতু রাসেল, রাসেলটা আগে পড়ে ফেলি। এটাই এটাই ভালো স্ট্র্যাটেজি হবে। রাসেলটা আগে পড়ে ফেলি। রাসেল। ওকে। আচ্ছা। হ্যাঁ, সরি, পড়ার আগে আমাদের ইনফরমেশন গুলাকে সাপোর্টিং আইডিয়া মেইন আইডিয়ার মতো ফেলতে হবে। ইনফরমেশন সবকিছু আজকে একটা থিওরি, সাপোর্টিং আইডিয়া মেইন আইডিয়া। ক্লিয়ার? ওকে। এ ট্রি গেটস ইনফেক্টেড উইথ ডাচ এলম ডিজিজ। অলরেডি কিন্তু আমাদের একটা আইডিয়া হয়ে গেছে এই প্যাসেজ সম্পর্কে, সো আমাদের জন্য এখন পড়াটা ইজি হবে। A tree gets infected with Dutch elm disease, the damage rapidly becomes visible. Okay. একটা গাছ ইনফেক্টেড, আক্রান্ত হবে ডাচ রোগে। সহজ কথা, রোগে আক্রান্ত হবে। যখন এই একটা গাছ রোগে আক্রান্ত হবে, তখন তার ড্যামেজটা দ্রুত, র্যাপিডলি দ্রুত, তার মানে ক্ষতিটা, ড্যামেজ মানে ক্ষতিটা দ্রুত দেখা যাবে। ভিজিবল মানে দেখা যাওয়া। একটা গাছ রোগে আক্রান্ত হবে, তখন তার ক্ষতিটা দ্রুত দেখা যাবে। একটা গাছ রোগে আক্রান্ত হইলেই ক্ষতিটা দ্রুত দেখা যাবে, এটাই কথা বলছে। বাকি কথাগুলোকে আমরা কি করে ফেলবো? কালো করব। দেখেন, এখানে আমি কালো করতে গিয়ে একটু সময় নিচ্ছি, আপনারা এর মধ্যে এই লাইনটাকে মুখস্থ করে ফেলেন। বারবার পড়েন, সহজ জিনিস। এই লাইনে আর কি, যা আমি দাগ দিছি, হাইলাইট করছি ইয়েলো হাইলাইট দিয়ে। ক্লিয়ার? ইয়েলো হাইলাইটার দিয়ে হাইলাইট করছি, সেটা একটু পড়েন, ইয়েলো মার্ক করা অংশ পড়েন। ওকে। এবার, বেটার টু ওয়েট এন্ড সি ইফ ম্যাচিউর এলমস সার্ভাইভড কন্টিনিউ টু ফ্লারিশ। ওয়েট এন্ড সি, অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। ওয়েট এন্ড সি, অপেক্ষা করতে হবে, দেখতে হবে। কি ব্যাপারে? মেচুর গাছ, মানে বড় গাছ। সহজ কথা, মেচুর গাছ মানে বড় গাছ। বড় গাছরা মেচুর হয়। সার্ভাইভড, বেঁচে আছে। কি জন্য বেঁচে আছে? ফ্লারিশ করার জন্য। ফ্লারিশ করার জন্য বেঁচে আছে। কি জন্য বেঁচে আছে বলেন তো? ফ্লারিশ করার জন্য। তার মানে আমাদেরকে অপেক্ষা করতে এবং দেখতে হবে বড় গাছটা ফ্লারিশ করার জন্য কেমনে বেঁচে আছে। হ্যাঁ, বড় গাছটা ফ্লারিশ করার জন্য। ফ্লারিশ করা মানে কি বলেন? ফ্লারিশ করা মানে হচ্ছে কি? স্প্রেড করা, বিস্তার করার জন্য। বিস্তার করা, স্প্রেড করা, ফ্লারিশ করা। ফ্লারিশ। দেন ভাই, কালো করে। শেষ। আর তো শেষের দিকে আছি আমরা। ধুয়ে কালো করবে, তাহলে আমাদের জন্য পড়া ইজি হবে। আচ্ছা। মাস্ট বি অ্যান এক্সপ্লেনেশন ফর দ্য সার্ভাইভাল অফ সাম মেচুরেন্টস। এক্সপ্লেনেশন, বর্ণনা। ডাক দেন। কিসের বর্ণনা? সার্ভ বর্ণনা কিসের বর্ণনা? সার্ভাইভাল, বেঁচে থাকা। কিছু বড় গাছের বেঁচে থাকার বর্ণনা আছে, কিছু বড় গাছের বেঁচে থাকার বর্ণনা। কয়টা বর্ণনা আছে? একটা বর্ণনা। একটা বর্ণনা, এন, এইটা দেখতে হবে কিন্তু, এই এন কথাটা ইম্পর্টেন্ট। একটা বর্ণনা আছে কিছু বড় গাছের বেঁচে থাকার। শেষ। বাদ বাকি কালো করেন ভাই। এই কালো করতে গিয়ে আমার অনেক সময় যাচ্ছে, কিন্তু কালোটা আপনাদের বোঝার জন্য করতেছি। কালো করতেছি, দেখছেন? কালো করতেছি। শেষ। ইনফরমেশন গুলাকে। ওকে, এরপরে আপনারা বারবার মানে আমি কালো করা অবস্থা আপনারা বাকিগুলো পড়বেন, মানে বা উপরে যেগুলো পড়ে আসছে পড়বেন। উই নিড টু বি অ্যাওয়ার দ্যাট ইনসেক্টস ক্যারিং ডাচ এলম ডিজিজ আর নট ভেরি ফার অ্যাওয়ে। নিড অ্যাওয়ার, প্রয়োজন। কি প্রয়োজন? সতর্ক থাকা। কি ব্যাপারে সতর্ক থাকা? কি ব্যাপারে সতর্ক থাকা? যে ইনসেক্টস মানে, ইনসেক্টস মানে ওই যে ব্রিটলস পোকা যেটা ছিল, পোকা। হ্যাঁ, পোকা কি করতেছে? ওই রোগটা নিয়ে আসতেছে। কেরি, কেরি করা, নিয়ে আসা। কি নিয়ে আসতেছে? রোগ, যেটা নট ফার অ্যাওয়ে। ফার অ্যাওয়ে মানে দূরে না, নট ফার, নট ভেরি ফার, দূরে না। মানে আমাদেরকে সতর্ক থাকতে হবে ওই রোগ থেকে। যে রোগটা পোকা হচ্ছে নিয়ে আসতেছে, ওই রোগটা কিন্তু খুব একটা দূরে না, আমাদের একদম কাছে আছে। ক্লিয়ার? ওই রোগটা মানে, ওই যে রোগটা দূরে না, আমাদের কাছে আছে। সো এই জন্য আমাদেরকে কি করতে হবে? সতর্ক থাকতে হবে। ক্লিয়ার? রোগটা কাছে আছে, এই জন্য সতর্ক থাকতে হবে। এইটাই বলতেছে। ডাস্ট ডিজিজের প্রভাব, ইফেক্ট। প্রভাব, ইফেক্ট, প্রভাব।
কিসের প্রভাব? টাচ, মানে ডিজিজের প্রভাব। ডিজিজের প্রভাব, ডিজিজের প্রভাব আছে। ডিজিজের প্রভাব আছে, কিসের প্রভাব আছে? যখন এই ডিজিজের প্রভাব আছে, ডিজিজের প্রভাব আছে যখন ইউ সি এভিডেন্স অফ হাউ প্রমিনেন্ট দ্য ট্রি ওয়ান্স ওয়াজ। মানে যখন তুমি দেখতে পারবে, ইউ সি তুমি দেখতে পারবে, কি দেখতে পারবে? যে এভিডেন্স, প্রমাণ। কিসের প্রমাণ? এই প্রমিনেন্ট, প্রমিনেন্ট মানে এই যে, মানে সহজ কথা, এই গাছটা, এই যে একটা দরকারি গাছ। সহজ, প্রমিনেন্টের অনেক অর্থ আছে, উদীয়মান বুঝায়, হ্যাঁ, নেসেসারি বুঝায়। তো আমি বলবো দরকারি গাছ, যেটা দরকার সেটাই তো নেসেসারি, প্রমিনেন্ট। ওয়ান্স মানে এক সময় কি রকম ছিল। ধরেন, আমি বললাম, আল্লাহ মাফ করুক, আপনি এক সময় পড়ালেখায় খুব ভালো ছিলেন, কোনো একটা ঝামেলা করার কারণে লাইফে প্রেম টেম করছেন, ধুমায় রাতে পড়ালেখা করেন নাই, রাতে গল্পগুজব করছেন, গার্লফ্রেন্ডের পিছনে অথবা বয়ফ্রেন্ডের পিছনে দেদারসে টাকা ঢালছেন, আহ, মানে একদম ঘুরছেন, এখন পড়ালেখায় গুল্লা। তার মানে আপনি এখন বলতে পারবেন এই কারণে, এই এইটার প্রভাবে আপনি এখন এমন একটা অবস্থায় আছেন যে আপনি আগে কি ছিলেন ওইটা দেখলে বোঝা যাবে। তার মানে এটা এখানেই বলতেছে যে এই রোগের প্রভাব এমন একটা প্রভাব আছে যেটা বুঝতে গেলে আমরা যদি গাছের আগের অবস্থা দেখি তখন আমরা বুঝতে পারবো। ক্লিয়ার? ওই গাছ আগে কি ছিল আর এখন কি আছে, ওয়াজ, ওয়াজ আগে কি ছিল, এই গাছটা আগে কি রকম ছিল, এইটা আর এখন কি রকম হয়ে গেছে, সেটা যদি আমরা বুঝে ফেলতে পারি তাহলে বুঝবো এই রোগের প্রভাবটা কেমন। ক্লিয়ার? আপনি আগে পড়ালেখা করছেন, প্রেম ভালোবাসা করার পর আপনি খাইছেন মারা, এখন এটার প্রভাব আপনি বুঝতে পারতেছেন। ক্লিয়ার কিনা? Good. আচ্ছা, আর একটু জুম করব। আপনারা এই জুম ইন আর জুম আউটই পরে রইলেন, জুম জুম করতে করতে, জুম জুমের খেলা করতে করতে যে লাইফটা শেষ করে ফেললেন। আচ্ছা, এত জুম 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 করে কি দেখেন বলেন? আচ্ছা, এবার দেখুন। আচ্ছা, বলছিলাম কি সবচেয়ে বেশি কে আছে? রাসেল, তাই না? সবচেয়ে বেশি কে আছে? রাসেল। না, আমার দেখার দরকার নাই। ইনফরমেশন গুলো তো আমরা কালো করছি যেগুলো, এগুলো তো আর, একবার পড়ে ফেলি, হ্যাঁ। সেটা কি? একটা গাছ আছে, এই গাছটা হচ্ছে কি করে, আহ রোগে, একটা একটা গাছ সে রোগে আক্রান্ত হচ্ছে খুব দ্রুত। যে মানে একটা গাছ সে রোগে দ্রুত মানে রোগে আক্রান্ত হচ্ছে, একটা গাছ রোগে আক্রান্ত হচ্ছে, আক্রান্ত হওয়ার ফলে যার যে ক্ষতি হচ্ছে সেটা দ্রুত দেখা যাচ্ছে। আমরা ওয়েট করব এবং দেখব বড় গাছগুলা কিভাবে সার্ভাইভ করে টিকে আছে, বা সার্ভাইভ করে বড় হচ্ছে, বড় গাছগুলা কিভাবে সার্ভাইভ করে টিকে আছে বা বড় হচ্ছে। ব্যাখ্যা আমরা একটা দেখব, যেটা হচ্ছে কিছু বড় গাছ কিভাবে বেঁচে আছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে এই পোকা যেগুলা যেগুলা মানে রোগটা, পোকাগুলা যে রোগ ছড়াচ্ছে সেটা আমাদের খুব একটা বেশি দূরে না, নট ভেরি ফার, আমাদের থেকে দূরে না। আর লাস্টের যে ইনফরমেশনটা সেটা কি, যে ডাস্ট ডিজিজের প্রভাবটা, হোয়েন ইউ সি এভিডেন্স হাউ প্রমিনেন্ট দ্য ট্রি ওয়াজ। এই গাছগুলা পূর্বে যে অবস্থায় ছিল আর বর্তমানে যে অবস্থায় আছে সেটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন এই রোগের প্রভাবটা কেমন ছিল, এই রোগটা কেমন এফেক্টিভ ছিল, বা এই রোগটা কি করতে পারে সেটা। আচ্ছা, তো এখন আমরা রাসেল দিয়ে শুরু করবো, হ্যাঁ। এলমস স্টিল এক্সিস্ট, এম এখনো এক্সিস্ট করে, তাক দিলাম। আচ্ছা, আল্লাহ, আচ্ছা, উই হ্যাভ সাম মিলিয়ন অফ এলস, বাট, আচ্ছা, এম স্টিল এক্সিস্ট, এম এখনো কি করতেছে বলেন তো? বসবাস করতেছে বা বেঁচে আছে। এল এখনো বেঁচে আছে। উই হ্যাভ মিলিয়ন অফ, দেখুন, মিলিয়ন অফ স্মল এমস, আমাদের অনেক বেশি ছোট গাছ আছে। আচ্ছা, বাট টার্গেটেড, এগুলো তো আগেই পড়ছিলাম, এগুলো আবার দেখায় দেখ, টার্গেটেড, পোকার টার্গেটে পড়ে তারা, পোকার টার্গেটে পড়ে একটা সাইজ হয়ে গেলেই, তারা সাইজ হয়ে গেলেই পোকার টার্গেটে পড়ে। ক্লিয়ার? আচ্ছা, এই রাসেলের একটা কথা আমরা দাগ দিলাম। এরপরে রাসেলের এই প্যাসেজের আরেকটা কথা দাগ দিব আমরা, এরপরে আমরা মিলাবো গিয়ে, হ্যাঁ। রাসেলের আরেকটা কথা কি, যে রাসেল বলতেছে, রাসেল, এই যে দেখুন, দা কি রাসেল সিস, এই রাসেলের পরে কথা, এখানে তার কমা শেষ হয়ে গেছে, সো এটা শেষ। কমা, ইনভার্টেড কমার মধ্যে যে কথাগুলো আছে, দা কি রাসেল সিস, রাসেল কি বলতেছে, আইডেন্টিফাই এবং স্টাডি দোজ ট্রিজ, এই ট্রিজ গাছ, গাছ সার্ভাইভড, গাছ টিকে আছে,
গাছ ঠিকই আছে এখনো, লম্বা লম্বি ভাবে, মানে গাছ এখনো ভালোভাবে টিকে আছে, যেখানে মিলিয়নস অফ মিলিয়নস অফ আদার্স মরে যাচ্ছে। সাকাম মানে আত্মসমর্পণ করা, মরে যাওয়া, মানে কিছু গাছ, মেচুর গাছ এখনো টিকে আছে, যেখানে মিলিয়ন মিলিয়ন গাছ মরে যাচ্ছে। ক্লিয়ার কিনা? এরপরে রাসেল কি বলতেছে, এখানে একটা রাসেল ছিল, এই যে দেখুন, রাসেল বলতেছে এইটার কারণ কি, এই যে তাদের রিজনস, কারণ কি ফর দেয়ার সার্ভাইভাল, তাদের বেঁচে থাকার কারণ কি, সার্ভাইভাল, সার্ভাইভাল মানে হচ্ছে তাদের বেঁচে থাকার কারণ কি, এই যে কারণগুলো কি, তাদের বেঁচে থাকার কারণগুলো কি, তখন বলতেছে এই কারণগুলো পাওয়া যাচ্ছে যে অ্যাভয়েডেন্স, টলারেন্স, রেজিস্ট্যান্স, এই কারণগুলা। ক্লিয়ার? অ্যাভয়েডেন্স, টলারেন্স, এই যে কারণগুলো পাওয়া গেছে। সহজ কথা, উই ডোন্ট নো হোয়ার দ্য ব্যালেন্স লাইজ বিটুইন দ্য থ্রি, মানে এই যে জিনিসগুলা, এগুলোর মধ্যে কিভাবে ব্যালেন্স সে করতে পারে সেটা আমরা জানি না। আই ডোন্ট সি হাউ ইট ক্যান বি এন্টারলি ডাউন টু লাক, এটা কি ভাগ্যের উপর নির্ভর করে সেটাও আমি জানি না। বাট আমি বুঝলাম যে এই জিনিসগুলো টিকে থাকার কারণ হচ্ছে এইগুলা। ক্লিয়ার? তাহলে এইটা পরে রাসেলের কথাগুলো যদি আমরা একটু সামারি করি, কি বুঝলাম, যে এলম গাছ, মানে এই গাছটা এখনো টিকে আছে, যেখানে মিলিয়ন মিলিয়ন গাছ মারা যাচ্ছে। কিভাবে মারা যাচ্ছে? বিটল পোকাটা যখন এই গাছগুলোর আকার বড় হয়ে যায়, তখন বিটল পোকাটা তাদেরকে খেয়ে ফেলে, যার কারণে গাছগুলো মারা যায়। এরপরে রাসেল বলতেছে মানে তাদের সার্ভাইভ করার কারণটা কি, এই যে তারা সার্ভাইভ করতেছে এটা কারণটা কি, তখন বলতেছে এই কারণগুলো সে পাইছে যে অ্যাভয়েডেন্স, টলারেন্স এন্ড রেজিস্ট্যান্স, এই কারণগুলোর কারণে সে, এই গাছগুলা যত বড় হচ্ছে, আমরা জানি কি গাছগুলা বড় হইলেই তাদেরকে খেয়ে ফেলতেছে কে, পোকাগুলা। কিন্তু এই গাছগুলা যত বড় হচ্ছে, কয়েকটা গাছ, কিছু গাছ বড় হচ্ছে, কিন্তু তারা এখনো কি আছে, অক্ষত আছে, মানে তাদেরকে খাইতে পারতেছে না। তাই না? কেন? রিজনসটা কি, যে অ্যাভয়েডেন্স, টলারেন্স এন্ড রেজিস্ট্যান্স। ক্লিয়ার? ওকে, এবার আসুন, কোনটার সাথে মিলে আমাকে একটু বলুন। আচ্ছা, একটা গাছ দ্রুত আক্রান্ত হচ্ছে, এই যে গাছটা দ্রুত আক্রান্ত হওয়ার কারণে তার ক্ষতিটা সহজেই চোখে ভাসতেছে, ক্ষতি সহজেই চোখে ভাসতেছে, বা ক্ষতি দেখা যাচ্ছে, সহজেই চোখে ভাসতেছে, এইরকম কিছু ছিল না, ডিরেক্ট কথা বুঝতে হবে, এইরকম বলে নাই। এখানে বলতেছে কি, যে গাছগুলা মরে যাচ্ছে, গাছগুলা বাঁচতেছে না, কিন্তু এর মধ্যেও কিছু গাছ আছে তারা বড় হয়েও টিকে আছে, এবং এই টিকার গুলার কারণ হিসেবে সে কয়েকটা জিনিস পাইছে। ক্লিয়ার? আচ্ছা, ওয়েট এন্ড সি, আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। অপেক্ষা করার কথা কিছু বলছিল? দেখুন, অপেক্ষা করার কথা না, এর এক্সপ্লানেশন, একটা ব্যাখ্যা, সার্ভাইভাল সাম মেচুর এলমস, ইয়েস, এটাই তো ছিল, যে একটা ব্যাখ্যা আমরা পাইছি, যে কিছু বড় গাছ বেঁচে থাকার ব্যাখ্যা পাইছি। ওই যে কিছু গাছ বাঁচার কারণ কি ছিল, যে অ্যাকসেপ্টেন্স, টলারেন্স, এই এই জিনিসগুলো ছিল না? যে এই যে দেখুন, আবার আমি আপনাদেরকে দেখাই নিয়ে আসি, যে হোয়াট আর দ্য রিজনস ফর দেয়ার সার্ভাইভাল, তাদের বেঁচে থাকার কারণ কি, এই যে এই কারণগুলা। ক্লিয়ার? তো এই বেঁচে থাকার কারণের ব্যাখ্যা, কারণ এবং তার ব্যাখ্যা দিচ্ছে, এই যে এই কারণ, এই কারণে ব্যাখ্যা আসছে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? তার মানে 21-এর অ্যান্সার কার সাথে মিলছে? রাসেল। রাসেল কততে আছে ভাইয়া? আপুরা বলুন তো, বি তে আছে, তো বি এর সাথে মিলছে, বি। এবার কি ক্লিয়ার কিনা আমাকে বলুন, এটা বি বুঝছেন কিনা? সো এটা যেহেতু হয়ে গেছে, আমরা কেটে দিব। রাসেল কিন্তু আরো আছে, আরো কিছু টেকনিক আসবে, আরো কিছু টেকনিক আসবে লাস্ট পর্যন্ত। লিস্ট অফ পিপুলে ভাই হাজার হাজার টেকনিক আছে, হাজার হাজার। বুঝতে পারছে? এত টেকনিক লাগে না, কিন্তু কি দুই তিনটা টেকনিক আপনাকে জানলেই হবে, ওই কি দুই তিনটা টেকনিক আমি আপনাদেরকে বলবো, লাস্ট পর্যন্ত কিন্তু টেকনিক আছে। ওকে, শেষ। এবার আমরা আরেক রাসেলে যাই, মানে আরেক প্যারাগ্রাফে রাসেলে যাই। দেখুন দেখুন, এই রাসেল, এইখানে একটা রাসেল আছে, এইখানে আরেকটা রাসেল আছে। আচ্ছা, এইখানে জাস্ট শুরুতেই রাসেল আছে। আচ্ছা, ইনভার্টেড কমার মধ্যে কথাটা আমরা একটু খুঁজবো, তাই না? এটাই তো বলছিলাম, ইনভার্টেড কমার মধ্যে এই যে সিজ রাসেল। হ্যাঁ, দেখুন, এইখানে ইনভার্টেড কমাটা এখানে মুছে গেছে। দেখুন, দ্য ইফেক্টস আর ভেরি কুইক, তার ইফেক্টটা হচ্ছে অনেক বেশি দ্রুত ঘটে, ইফেক্টসটা। এখন আপনাকে বুঝতে হবে ইফেক্টটা কোন ইফেক্টের কথা বলতেছে, যেটা অনেক বেশি যে দ্রুত ঘটার কথা বলতেছে। এইটা, আচ্ছা, এইখানে এই যে ইনভার্টেড কমা দিয়ে পরে বলতেছে, সো ইনভার্টেড কমাটা এইখানে মুছে গেছে, দিয়ে দিচ্ছে। এগুলা টাইপিং করতে গিয়ে একটু মিস্টেক হয়েছে, আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন। তার ইফেক্টটা অনেক বেশি ঘটে, দ্রুত ঘটে। ক্লিয়ার? দ্রুত ঘটে ইফেক্টটা। আচ্ছা, তো ইফেক্টটা কি একটু পড়েন তো। ইফেক্টটা হচ্ছে
You return in 4 to 6 weeks, and trees that are resistant show no symptoms, whereas those are susceptible show leaf loss and may even have died completely. ওকে, সো এইখানে আমরা তার প্রভাবটা, যে দ্রুত ঘটে প্রভাবটা কি বুঝলাম। ইউ রিটার্ন ইন 4 to 6 উইকস, আপনি যদি 4 থেকে 6 সপ্তাহ পরে আসেন, 4 to 6 উইকস রিটার্ন মানে পরে আসেন, 4 থেকে 6 সপ্তাহ পরে, আপনি কোনো সিমটম দেখতে পারবেন না। কি দেখতে পারবেন না মানে কোনো ঝামেলা দেখতে পারবেন না, কোনো সমস্যা নাই, কোনো রোগ নাই, সহজ কথা। 4 থেকে 6 সপ্তাহ পরে এসে দেখবেন কোনো রোগ নাই। হোয়ারেজ দোজ দ্যাট আর সাসেপ্টিবল শো লিফ লস, কিন্তু হঠাৎ করে দেখা যায় লিফ লস, লিফ মানে পাতা পড়ে যাচ্ছে, ইভেন ডাইড এমনকি মারাও যাচ্ছে। তার মানে 4 থেকে 6 সপ্তাহ পরে এই সমস্যাটা, হঠাৎ হঠাৎ করে সমস্যাটা হয়, 4 থেকে 6 সপ্তাহ না, 4 থেকে 6 সপ্তাহ পরে এসে দেখবেন সমস্যা নাই। বাট হঠাৎ করে এসে দেখলেন যে গাছের পাতাটা পড়ে যাচ্ছে আর সে মারা যাচ্ছে, গাছটা। তার মানে এটা খুব দ্রুত ঘটতেছে, এবং দ্রুত ঘটা যেটা এটাকে আমরা চোখে দেখতে পারতেছি না। ইয়েস, পাতা পড়ে গেলে এটা তো আপনি দেখতেছেন গাছ মরে যাচ্ছে। তার মানে এটা এই যে ট্রি ইনফেক্টেড ডিজিজ, মানে যখনই সে রোগে আক্রান্ত হচ্ছে, ড্যামেজ র্যাপিডলি ভিজিবল, ক্ষতিটা র্যাপিডলি, ওই যে কুইক, র্যাপিডলি ভিজিবল দেখা যাচ্ছে কি ক্ষতি হচ্ছে, তার পাতা পড়ে যাচ্ছে, সে মারা যাচ্ছে। তার মানে 19-এর অ্যান্সার বি এর সাথে, মানে রাসেলের কথার সাথে মিলতেছে। বুঝছেন কিনা? 20 হবে না ভাইয়া। 20 আপনাকে বলতেছে ওয়েট এন্ড সি, আপনাকে অপেক্ষা করতে বলছে এবং দেখতে বলছে, অপেক্ষা করার কথা বলে নাই। আপনাকে বলতেছে একটা গাছ রোপণ করার পর আপনি 4 থেকে 6 সপ্তাহ পরে আসবেন, এসে কোনো সমস্যা পাবেন না। কিন্তু আপনি হচ্ছে, আর এইখানে ওয়েট এন্ড সি এর পরে আর একটু দেখুন না, বড় গাছগুলা এখনো বেঁচে আছে, এইটার কথা এখানে কি আছে যে বড় গাছগুলা বেঁচে আছে, বরং বলতেছে 4 থেকে 6 সপ্তাহ পরে আসেন, এসে দেখবেন কোনো সমস্যা নাই, কিন্তু হঠাৎ করে দেখবেন গাছের পাতা পড়ে যাচ্ছে এবং গাছগুলা মরে যাচ্ছে। তার মানে গাছগুলা বেঁচে আছে, বেঁচে যাওয়ার তো কথা বলে নাই, বরং মরে যাওয়ার কথা বলতেছে, যেটা 19-এর সাথে মিলে, 20 মিলে না। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, 6 মান্থ মনে করে আপনি যেটা বলছেন সেটা আমি বলবো ঠিক আছে, বাট 6 মান্থস এর পরেও তো পড়তে হবে। পরে কি গাছগুলা বেঁচে আছে, সার্ভাইভ করে আছে সেটা কথা বলতেছে, নাকি গাছের পাতা পড়ে যাচ্ছে এবং গাছ মরে যাচ্ছে এই কথা বলতেছে? এবার কি আমি বুঝাইতে পারছি? আপনি ভুল করুন, সমস্যা নাই। আপনি ভুল করার পরে অ্যানালাইসিস করতে হবে কেন আমারটা ঠিক হয় নাই, তখনই অ্যান্সার বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তার মানে রাসেলের একটা দেখুন, আমাদের 5টার মধ্যে 2টা শেষ হয়ে গেছে। টেকনিক, আরেকটা রাসেল আছে, যেহেতু সবচেয়ে বেশি রাসেল, তার মানে আরেকবার রাসেল হইলেও হইতে পারে। আমরা এই লাইনটা পড়ে ফেলি এইখানে, এইখানে রাসেলের কথা, এই লাইনটা আমরা একবার পড়ে ফেলি। রাসেল অ্যাকনোলেজ করতেছে কি, এই যে দেখুন তার ইনভার্টেড কমা, ইনভার্টেড কমাগুলো টাইপিং করার সময় মুছে গেছিল, এখানে আমি দিয়ে দিতেছি। ওই যে ইফ উই আর পুটিং এলম ব্যাক, আমরা যদি গাছগুলোকে ফিরিয়ে নিয়ে আসি, এটি আমরা হচ্ছে কিছু গাছ হচ্ছে স্থানীয় পাবো মা, না এই লাইন থেকে কিছু মিলতেছে না। কেন? কারণ আমাদের দরকার কি, আমরা অপেক্ষা করবো এবং দেখব কিছু বড় গাছ এখনো বেঁচে আছে। আমরা, আমাদেরকে সতর্ক থাকতে হবে যে এই রোগটা আমাদের থেকে দূরে না, এইটা বলতেছে। বাট এই লাইনে তো এইরকম কিছু ইনফরমেশন দিচ্ছে না। আমাদেরকে বুঝতে হবে যে একটা গাছ আগে কি ছিল, আর এই রোগের প্রভাবে সে এখন নষ্ট হয়ে গেছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। সো এই লাইন থেকে আমরা এরকম কিছু পাচ্ছি না, তাই না? রাসেলের অংশটা শেষ আমাদের। আচ্ছা, তার মানে সবচেয়ে বড়টা শেষ, সবচেয়ে কম কোনটা বলেন তো? পিটার বর্ন। সবচেয়ে বেশি কোনটা? রাসেল, রাসেল শেষ। পিটার বর্ন সবচেয়ে কম, তার মাঝামাঝি কে আছে? ইলিয়ট। আর আমাদের বাকি আছে কয়টা? 3টা। তাহলে 3টার মধ্যে আপনি অলরেডি বুঝে গেছেন, এটাই হলো টেকনিক। যে, এবং এই টেকনিক দিয়ে আপনারা খুব খুশি হয়ে যান ইউটিউবে দেখে, বাট এই টেকনিকটা দেখেন আপনারাই বের করতে পারবেন, যে যেহেতু বর্ন কম, তার মানে আর 3টার মধ্যে সে নিবে একটা আর ইলিয়ট নিবে 2টা। বর্ন কম এই জন্য সে নিবে একটা আর ইলিয়ট নিবে 2টা, শেষ। এখন আপনি পরীক্ষা হলে দেখুন আপনার টাইম নাই, আপনি যেটা করবেন, যেটা কম সেটা বের করবেন, আর বাদ বাকি যেগুলা বের করতে পারবেন ওইগুলাতে এ দিয়ে দিবেন, বেরই করার দরকার নেই, এ দিয়ে দিবেন, শেষ। আপনি সবার থেকে গেইনার। এইরকম কিছু ছোট ছোট ট্রিক্স গুলা সলভ করতে গিয়ে পাওয়া যায়। ক্লিয়ার? এবং এগুলো আপনারা ইউটিউবে, ফেসবুক পেজে দেখেন যে টেকনিক, ব্যান্ড 7+ পাওয়ার টেকনিক, ব্যান্ড 8+ পাওয়ার টেকনিক, যেটা কম সেটা কম আসবে, এরপরে অ্যান্সার, এগুলো ভাই সলভ করতে গিয়ে আমি আপনিই পাইছি, এই জন্য আলাদা করে কোনো টেকনিক না। আচ্ছা, আমরা আর কথা না বাড়াই, আমরা হচ্ছে আগে বর্ণটা বের করে ফেলি। হ্যাঁ, বর্ণ আমরা হচ্ছে কোন জায়গায় পাবো?
হ্যাঁ, এই জায়গায় বর্ণ আছে। আমরা বর্ণ দেখি, বর্ণ একবার আছে। হ্যাঁ, এই একবারই আছে, সো এইখানেই আমাদের অ্যান্সার থাকবে। আচ্ছা, এইখানে একবার আছে, এই প্যারাগ্রাফেই আছে, সো এইখানে আমাদের অ্যান্সার আছে। আচ্ছা, তো আমরা দেখি। আচ্ছা, দেখো। আচ্ছা, টুডে দ্য সিটি অফ ব্রাইটন, এইটা তো আমরা অলরেডি পড়ছিলাম, মনে আছে? যে ব্রাইটন শহরে গাছ আছে 17,000। দেখছেন, ইনফরমেশন ম্যাচিং সলভ করার কারণে অনেক হেল্প হয়েছে আমাদের। 17,000। এবং কিছু লোকাল ফ্যাক্টরের কারণে এই গাছগুলা এখনো টিকে আছে। লোকাল ফ্যাক্টরটা কি সেটা তো আপনারা জানেনই, তাই না? লোকাল ফ্যাক্টরের কারণে গাছগুলা এখনো টিকে আছে। লোকাল ফ্যাক্টর কি সেটাতে আমরা আর যাচ্ছি না। আচ্ছা, হাওয়েভার, যদিও দ্য সিচুয়েশন ইজ প্রিকারিয়াস, সিচুয়েশনটা এখনো ঝুঁকিপূর্ণ। সিচুয়েশনটা এখনো নড়বড়ে, প্রিকারিয়াস মানে নড়বড়ে, ঝুঁকিপূর্ণ। কেন? কারণ হচ্ছে যে বিটলস, বিটলস মানে ওই পোকাটা যেটা রোগ আনে, বিটলস, উই আর নট কেয়ারফুল, যদি আমরা, ইফ, যদি আমরা কেয়ারফুল না হই, আমরা যদি সতর্ক না হই, ওই পোকাটা থ্রেট, আমাদের জন্য হুমকি হবে। হুমকি হবে। কেন হুমকি হবে? কারণ আমরা যদি সতর্ক না হই। কারণ ওই পোকাটা আমাদের ডোর স্টেপ, আমাদের ডোর স্টেপ মানে হচ্ছে আমাদের একদম কাছে আছে। একদম কাছে আছে। তার মানে এটা আমরা বুঝলাম কি, যে একটা সিটির কথা বলতেছে, ওই সিটিতে এই গাছগুলো এখনো ঠিকই আছে, কারণ সিটির কিছু ফ্যাক্টর আছে। কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ পোকাটা আমাদেরকে যে কোনো সময় অ্যাটাক করে গাছগুলাকে খেয়ে ফেলবে। এবং কারণ পোকাটা খুব বেশি দূরে নাই, কাছে আছে, ডোর স্টেপ মানে কাছে আছে, আমাদের দরজার নাগালে আছে, দরজার নাগালে মানে কাছে আছে। তার মানে এটা কি, উই নিড অ্যাওয়ার, অ্যাওয়ার মানে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যদি সতর্ক না হই, মিলতেছে, দেখছেন? ইনসেক্টস মানে ওই বিটলস, পোকা, যেটা রোগ নিয়ে আসে, নট ভেরি ফার, আমাদের থেকে দূরে না, ডোর স্টেপ আমাদের কাছে আছে। তারা এটা বোর্ডের কথা। বোর্ডের কথা মানে এটা হচ্ছে অ্যান্সার সি। এবার বুঝতে পারছি। তাহলে বাকিটার অ্যান্সার হচ্ছে এ। এ কেন, এটা আমরা যখন বের করে ফেলবো, আর আমরা লেট করবো না। কেউ বুঝছেন কিনা এটা বলেন। 20 এ, 23 এ। ক্লিয়ার? তো বোর্ডের কথাতে আমরা চলে যাব। এরপর একটা মজার, এইটা সলভ করতে একটা মজার জিনিস আসবে, এরপর আর একটা মজার জিনিস আপনাদেরকে আমি শেয়ার করবো। ও, হ্যাঁ। আচ্ছা, বোন শেষ, ইলিয়ট, হ্যাঁ ইলিয়ট দরকার, হ্যাঁ ইলিয়ট, ইলিয়ট। একদম শুরুতে দেয়। এই যে এখানে দেখুন। আচ্ছা, এখানে দেখুন, দ্য ইম্প্যাক্ট, প্রভাব, ডিজিজ রোগের প্রভাব, রোগের প্রভাব, ডিফিকাল্ট কঠিন, কঠিন, কি পিকচার মানে এই রোগের প্রভাবটা দেখানো খুবই কঠিন। এই রোগের ফলে কি হয় এটা বোঝানো খুবই কঠিন। কারণ কি, ইফ ইউ হ্যাডন্ট সিন হোয়াট ওয়াজ দ্য বিফোর, ওয়াজ, ওয়াজ মানে পূর্বে সে কি ছিল, সেটা যদি আপনি না বুঝেন, তাহলে এই রোগের প্রভাবটা আপনাকে বোঝানো কঠিন। দ্য ইম্প্যাক্ট, ডিজিজ, ডিজিজ, এই রোগের প্রভাব বোঝানো কঠিন। ইফ ইউ হ্যাডন্ট সিন, যদি আপনি খুঁজে না পান, দেখতে না পান, হোয়াট ওয়াজ দেয়ার বিফোর, এটা পূর্বে কি ছিল, এটা পূর্বে কি ছিল। আচ্ছা, আমাকে একটু বলুন তো ভাইয়া, আহ ইমাম, ইমাম ভাই না একজন ভাইয়া বলছিলেন, আহ হ্যাঁ ইমন ভাই, আপনি বলুন এই সেন্টেন্স যেটা আমি দাগ দিছি, এখানে খুব একটা কঠিন ভোকেব কি আছে বলুন তো, বা যেটা আপনি জানেন না এরকম কোনো ভোকেব আছে? আছে? না। আচ্ছা, তো এই রোগের প্রভাবটা খুবই কঠিন, যেটা আমরা হচ্ছে পূর্বে কি করতে পারি না, অনুমান করতে পারি না। মানে পূর্বে যদি কেউ না দেখে থাকে, তাহলে এই রোগের প্রভাবটা বুঝবে না সে। এই যে দ্য ইফেক্ট, ইফেক্ট মানে ইম্প্যাক্ট, ডিজিজ, এই যে ডিজিজ মিলছে, when you see evidence the prominent tree was once was, ওই যে was there before, before মানে আগে, once মানে আগে, was মিলছে পূর্বে কিরকম ছিল এই গাছটা, এইটা এভিডেন্স, এটা যদি না দেখেন, ওই যে এভিডেন্স মানে পিকচার, এটা যদি না দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন না এটার প্রভাব কেমন ছিল। 23-এর আনসার হচ্ছে এ। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, মজার ব্যাপার কি জানেন, আমি অনেককেই চিনি, এটা ভালো লাগছে। আমাদের এই ক্লাসে কিছু ভাইয়া আছেন যারা হচ্ছে অন্যান্য আইএলটিএস প্রতিষ্ঠানে আর কি, গত ক্লাসে অনেকে জয়েন করছিলেন, এই ক্লাসে শুরু থেকে ছিলেন আর কি অনেকে, এখনো এক দুইজন আছেন। তো আপনারা, আপনাদের অবশ্যই আমি সাধুবাদ জানাই, আপনারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছেন, আপনারা আমাদের ক্লাসগুলো আশা করি উপকৃত হয়েছেন ভাইয়া বা আপুরা, এটা আমাদের জন্য গর্বের। ওকে, এটা আমাদের জন্য গর্বের, আপনাদের সাথে আছেন। থ্যাংক ইউ আপনাদের জন্য ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। ওকে, সো আমরা ইলিয়ট, এইটা হচ্ছে আহ আমরা আরেকবার, আরেকটা আছে ইলিয়ট, ওইটা একটু দেখি। ইলিয়ট, ইলিয়ট,
ইলিয়ট। হ্যাঁ, এটা আমরা এখন যেহেতু আমাদের হাতে সময় আছে এই জন্য আমরা সলভ করছি। বাট যদি পরীক্ষার হল হইতো সময় না থাকতো তাহলে আমরা জায়গায় দিতাম, যেহেতু আমাদের হাতে সময় আছে আমরা সলভ করেই বুঝি। হ্যাঁ, on the face of it, it's like a good idea. Okay. Environmental case reintroducing elm is strong. They will host wildlife. Environmental case পরিবেশগত উদাহরণ, ইন্ট্রোডিউসিং এলম ইজ স্ট্রং। এলমটাকে, এটা তো আমরা অলরেডি পরে আসছি, তার পরিবেশগত গুরুত্বটা অনেক বেশি, কারণ সে ওয়াইল্ড লাইফকে হোস্ট করে। আদার্স আর মোর, অন্যগুলা চিন্তার বিষয়। ক্লিয়ার? অন দ্য ফেস অফ ইট ইট সিমস লাইক এ গুড আইডিয়া। আচ্ছা, আচ্ছা, সে কি হচ্ছে, ওয়াইল্ড লাইফকে নিরাপত্তা দেয়। এইটা হচ্ছে তার এনভায়রনমেন্টাল কেসটা হচ্ছে খুবই স্ট্রং। ওকে, এরপরে বলতেছে কি, দ্য প্রবলেমটা হচ্ছে, হি বলতে ইলিয়টের কথা বলতেছে। ইলিয়র প্রবলেম যেটা সেটা বলতেছে কি, যে ইউ আর রিপ্লেসিং এ নেটিভ স্পিসিস উইথ এ হর্টিকালচার অ্যানালগ। ওই যে প্রবলেমটা হচ্ছে, ইউ আর রিপ্লেসিং এ নেটিভ স্পিসিস, একটা দেশীয় প্রজাতিকে আপনি রিপ্লেস করতেছেন হর্টিকালচার অ্যানালগ দিয়ে। হর্টিকালচার অ্যানালগটা কি? এখন এইটা হচ্ছে, এই যে স্টার মার্ক যখনই আপনি দেখবেন পাবেন পড়তে গিয়ে, তখনই বুঝবেন এটা একদম লাস্টে এটা নিয়ে ব্যাখ্যা আছে। তো আপনি একদম লাস্টে চলে যান, এটা নিয়ে ব্যাখ্যা, এই যে স্টার মার্ক থাকলে, স্টার মার্কের অর্থ হচ্ছে এটা লাস্টে ব্যাখ্যা আছে। হর্টিকালচার অ্যানালগ হচ্ছে কাল্টিভেটেড প্ল্যান্ট স্পিসিস দ্যাট ইজ জেনারেলি সিমিলার টু এন এক্সিস্টিং স্পিসিস। মানে এটা হচ্ছে চাষ করা একটা প্রজাতি, যেটা হচ্ছে বর্তমানে যেটা আছে এটার মতো। ধরেন আমি আপনাকে সহজ কথা বলি, ইলিশ মাছ আল্লাহ ধরেন আহ নদীপথে পাঠাইছে, ইলিশ আমাদের কাছে আছে। ক্লিয়ার? আল্লাহ থেকে প্রাকৃতিক ভাবে আমরা মাছ পাইছি। এখন কেউ যদি এটা চাষ করে, তখন সেও কিন্তু ইলিশ মাছ চাষ করতেছে, বাট প্রকৃতিগতভাবে যেটা পাইছি ওইটাকে আমরা কাল্টিভেটের মাধ্যমে কি সেম সেম থাকবে বলেন তো? না। এটাকে বলা হচ্ছে যে আমরা এই প্রজাতিকে চাষ করতে গিয়ে আমরা হচ্ছে ওই হর্টিকালচার অ্যানালগের দিকে যাচ্ছে। হর্টিকালচার অ্যানালগ মানে হচ্ছে আমরা এই প্রজাতিকে চাষ করতেছি দেশীয় প্রজাতির পরিবর্তে, মানে এইটাকে যে জায়গায় চাষ করা হচ্ছে ওই জায়গাতে আরো একটা দেশীয় প্রজাতি চাষ মানে ফলতো, ওইটাকে বাদ দিয়ে আমরা এটা চাষ করতেছি। এটা হচ্ছে একটা প্রবলেম। ক্লিয়ার? এটা হচ্ছে একটা প্রবলেম বলতেছে। এরপরে বলছে যে ইউ আর এফেক্টিভলি ক্লোনিং দ্যাটস অলসো দ্য রিস্ক টু ইন্ট্রোডিউস। মানে এই চাষ করার কারণে প্রবলেমটা হচ্ছে রিস্ক তো থেকে যাবে, কারণ রোগ তো আক্রান্ত হবে, কারণ এই গাছের জন্যই তো ওই পোকাটা দায়ী, ওই পোকাটা তো আসবে। সো এইটাই হচ্ছে একটা রিস্ক। আচ্ছা, তো সামটাইমস দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু, মানে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে গিভ নেচার টাইম, মানে প্রকৃতিকে সময় দিতে হবে। কোনো কিছুকে সময় দেওয়া মানে কি, মানে আমি বললাম সামটাইমস ইটস বেটার টু বি এ সাইলেন্ট, মানে নিশ্চুপ হওয়াটা ভালো। নিশ্চুপ হওয়াটা ভালো মানে কি, আপনি চুপ হয়ে যাবেন, মানে আপনি অপেক্ষা করুন। এই যে টু গিভ নেচার টাইম, নেচারকে সময় দিতে হবে। টু রিকভার, রিকভার করা মানে কি, পুনরায় পুনরুদ্ধার করা, এটার জন্য আমাদের নেচারকে সময় দিতে হবে। তার মানে ওয়েট এন্ড সি করতে হবে। বড় গাছগুলোকে কন্টিনিউ সার্ভাইভ করার জন্য আমাদের কি করতে হবে, অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। এইটাই বলছে দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু, সবচেয়ে ভালো কাজ হচ্ছে আমরা নেচারকে সময় দিব রিকভার করার জন্য, পুনরুদ্ধারের জন্য। এত কিছু যদি আপনি না বুঝেন, আপনি জাস্ট এইটাই দেখুন যে দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু, গিভ টাইম। গিভ টাইম, সবচেয়ে ভালো সময় হচ্ছে সময় দাও তাকে। সবচেয়ে ভালো কাজ হচ্ছে তাকে সময় দাও। কাউকে যদি আপনি সময় দেন, ধরেন আপনার টাকা কেউ নিয়ে নিছে 10,000 টাকা, এখন সে দিতে পারতেছে না, ঝামেলায় আছে, আরেকজন এসে বলল তুমি তাকে সময় দাও, সে তোমার টাকা দিয়ে দিবে। তার মানে আপনি যদি তাকে সময় দেন, আপনি কি অপেক্ষায় আছেন না? এই যে ওয়েট, এবং দেখুন, দেখুন, এই যে পুনরুদ্ধার যে হচ্ছে, এটা কি দেখতে বলতেছেন? এবার কি বুঝতে পারছেন? ক্লিয়ার? কত ইজিলি আমরা আজকের কোয়েশ্চেন গুলা সলভ করলাম।